আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হৃদয় ভাইয়ের সাথে আমাদের বায়োলজি ওয়ান শট সিকিউ এর এই প্রোগ্রামের আজকের ক্লাস শৈবাল ও ছত্রাকে তোমাদের সবার সাথে আমি তোমাদের হৃদয় ভাইয়া ঢাকা মেডিকেল কলেজে থেকে পাশকৃত ডাক্তার। তোমাদের সাথে আমার যে পার্সোনাল সিরিজ বায়োবস সেটার নাম অনুসারে আমি জাস্ট বায়োবস ওয়ান শট রেখেছি আমাদের ওয়ান শট সিকিউ প্রোগ্রামে। তো চলো আজকে আমরা জানবো যে কোন টপিকগুলো থেকে এই জায়গায় সিকিউ আসে এবং আসবেই, বিগত বছরগুলোতে এসেছে এবং সামনেও আসতে পারে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত জানবো, শিখবো, কিভাবে লিখতে হবে সব কিছু আমরা শিখবো। তো প্রথমত আমরা জানবো হচ্ছে শৈবালের বৈশিষ্ট্য। দেখো আমি যখন বলি যে শৈবাল, এই যে শৈবাল ও ছত্রাক আমাদের আজকের যে টপিকটা শৈবাল ও ছত্রাক দুজনই কিন্তু একটা কি বলি এটাকে আমরা অপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ তাদের কোনো ফুল হবে না। অপুষ্পক উদ্ভিদ মানে কি? তাদের ফুল নাই, অপুষ্পক, পুষ্প নাই, অপুষ্পক। আচ্ছা, এদের ফুল নাই। এখন এই শৈবাল আর ছত্রাক এদেরকে কেন ভাগ করা হলো? দুইটাকে কেন দুই রকম করা হলো? ভাইয়া শৈবালে আমরা জানি ওরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, ওরা দেখতে একটু সবুজ হয়। কেন? কারণ তাদের ক্লোরোফিল আছে। তাদের কি আছে? ক্লোরোফিল আছে, এজন্য তারা সবুজ, তারা খাবার তৈরি করে। অন্যদিকে ছত্রাক, তার সবুজ কোনো ক্লোরোফিল নাই, তো যেহেতু তার কোনো ক্লোরোফিল নাই সে খাবার তৈরি করে না, সে অন্যের উপর নির্ভর করে তার খাদ্যের জন্য। তো এই জিনিসটা হচ্ছে বেসিক পার্থক্য শৈবাল ও ছত্রাকের উপরে। এখন আমরা যাব শৈবালের বৈশিষ্ট্য নিয়ে, যে শৈবাল কেমন হয়। এটা অনেক সময় বোর্ডে দিতে পারে যে শৈবালের বৈশিষ্ট্য, ছত্রাকের বৈশিষ্ট্য। আর এই জিনিসগুলো শিখলে লাভ যেটা সেটা হচ্ছে আমাদের কিন্তু শৈবাল ও ছত্রাকের পার্থক্য আসে, সেই পার্থক্যটাও তখন তুমি ইজিলি পেরে যাবা। ওকে, সো প্রথমে আমরা আসি। দেখো স্বভোজী এবং বলছে কি স্বভোজী অপুষ্পক, তার মানে নিজের খাবার, নিজের খাদ্য নিজে তৈরি করবে। ওকে কি বলা হচ্ছে বলতো? নিজের খাদ্য সে নিজে তৈরি করে। স্বভোজী, নিজেই নিজেকে খাবার দেয়, নিজের খাদ্য সে কি করে? নিজে তৈরি করে। অপুষ্পক কথাটার মানে কি? যার ফুল নেই, যার ফুল নেই। ঠিক আছে, যার ফুল নেই। অপুষ্পক, পুষ্প নেই, তাকে কি বলবা? অপুষ্পক। আচ্ছা ফাইন। এবার থ্যালয়েড। থ্যালয়েড ব্যাপারটা কি? থ্যালয়েড হচ্ছে কাদেরকে বলে? থ্যালয়েড বলা হয় তাদেরকেই যাদের, যেই উদ্ভিদগুলোর মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। তাহলে যেসব উদ্ভিদকে আমরা মূল কাণ্ড ও পাতা থাকে না, পাতা নেই, তাদেরকে আমরা কি বলি? তাদেরকেই আমরা বলে থাকি থ্যালয়েড। তাদেরকে আমরা কি বলে থাকি? থ্যালয়েড। তাহলে থ্যালয়েড জিনিসটা কি? মূল, কাণ্ড ও পাতা, এই জিনিসগুলো ওর নাই, এজন্য ওকে বলা হয় থ্যালয়েড। মনে থাকবে। তাহলে শৈবালগুলো কি? শ্যাওলা, ওই যে দেয়ালে থাকে, পুকুর ঘাটে থাকে, ছোট্ট ছোট্ট সবুজ। এদের কিন্তু কখনোই মূল পাবা না, কাণ্ড পাবা না, পাতা, এই জিনিসগুলা তুমি কখনোই তাদের পাবা না। ওকে, আচ্ছা এরপরে আসো কোষ প্রাচীর নিয়ে কথা বলছে। আচ্ছা কোষ প্রাচীর কি? আমরা জানি প্রত্যেকটা উদ্ভিদেরই কোষ প্রাচীর আছে, আছে না? আচ্ছা ওদের শৈবালের কোষ প্রাচীর মনে রাখো, শতে শৈবাল, শতে শৈবাল, আর শতে তোমার হচ্ছে ওর সেলুলোজ, এটা মনে রাখো। তাহলে সেলুলোজের দিয়ে তার কোষ প্রাচীরটা তৈরি হয়েছে, সেলুলোজ দিয়ে তার কোষ প্রাচীর তৈরি হয়েছে। ঠিক আছে ভাইয়া, তাহলে কোষ প্রাচীর কি দিয়ে, মানে শৈবালের বৈশিষ্ট্য যখন পড়বো আমরা ওর ওভারঅল জিনিসগুলো, ওর কোষ প্রাচীর কেমন, ওর খাবার কেমন, ওর এটা কেমন, ওটা কেমন, এই জিনিসগুলাই শিখবো। তাহলে ওর কোষ প্রাচীরটা তৈরি হচ্ছে ভাইয়া সেলুলোজ দিয়ে। কি দিয়ে তৈরি হচ্ছে? সেলুলোজ দিয়ে। সেলুলোজ এক ধরনের শর্করা, তোমরা জানো। এবার এই শৈবাল ও ছত্রাক দুজনই কিন্তু অভাস্কুলার। অভাস্কুলার মানে কি? অভাস্কুলার মানে, ভাস্কুলার মানে তার পরিবহন টিস্যুতন্ত্র নাই, অর্থাৎ অভাস্কুলার মানে তার এই পরিবহন টিস্যু নাই। অর্থাৎ পরিবহন টিস্যু বলতে আমরা কি বুঝি? জাইলেম এবং ফ্লোয়েম, এই দুইটা জিনিসই তো বুঝি। তো ওদের এই জাইলেম ও ফ্লোয়েম নেই। ওদের কি নেই? জাইলেম ও ফ্লোয়েম নেই। ঠিক আছে, ওদের কি নেই? জাইলেম ও ফ্লোয়েম নেই। এটা তাহলে অভাস্কুলার, এটার অর্থ কি? ওদের যাদের জাইলেম ও ফ্লোয়েম নেই তাদেরকে বলা হয় অভাস্কুলার।
ঠিক আছে, তার মানে ওদের ওই পানি পরিবহনের জন্য জাইলেম নাই, খাবার পরিবহনের জন্য ফ্লোয়েম, এগুলো কোনোটাই ভাইয়া থাকে না। আচ্ছা, এবার আসো, তাহলে ওর সঞ্চিত খাবারটা কি, কি খাবার ও জমা রাখে, এটা তাহলে লিখবা সঞ্চিত খাদ্য। ও সঞ্চিত খাদ্য কি থাকে, মূলত শর্করা। হ্যাঁ, শর্করা, এই স্টার্চ, এই জিনিসগুলো সে সঞ্চয় করে। তাহলে প্রত্যেকেরই সঞ্চয় থাকে, যেমন আমরা মানুষ, আমাদের সঞ্চিত খাবার কি বলতো, আমাদের সঞ্চিত খাবার হচ্ছে গ্লাইকোজেন, আমরা গ্লাইকোজেন জমা রাখি আমাদের দেহে। ঠিক একইভাবে শৈবালের সঞ্চিত খাদ্য হচ্ছে শর্করা, এই শর্করাটাকে তারা জমা রাখে। ওকে ফাইন, এরপরে আসো, এখানে বলছে যৌনুক্রম নিয়ে কথা। এটা হচ্ছে কি যৌনুক্রম। আচ্ছা, যৌনুক্রম কি জিনিস, এই জিনিসটা আগে জানতে হবে। তো এখানে যৌনুক্রম কি জিনিস, এইটা যদি আমরা একটু যাই, খেয়াল করো ভাইয়া। যৌনুক্রম হচ্ছে এই যে একটা উদ্ভিদের, মনে করো ও নির্দিষ্ট সময় জুড়ে হ্যাপ্লয়েড থাকে, হ্যাপ্লয়েড থেকে আবার ডিপ্লয়েড হয়, ঠিক আছে, হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড হয়, ডিপ্লয়েড থেকে আবার হ্যাপ্লয়েড হয়। এই যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, এই জিনিসটা হচ্ছে টোটালি বলা হয় যৌনুক্রম। তাহলে যৌনুক্রম কি জিনিস, যৌনুক্রম হচ্ছে ভাইয়া হ্যাপ্লয়েড ডিপ্লয়েড আবার হ্যাপ্লয়েড আবার ডিপ্লয়েড, এই টোটাল সাইকেলটাকে বলা হয় যৌনুক্রম। এই টোটাল সাইকেলটাকে কি বলা হয়, যৌনুক্রম। এখন শৈবালে এই যৌনুক্রমটা সুস্পষ্ট না, কারণ শৈবালে কি হয়, শৈবালে দেখা যায় যে হ্যাপ্লয়েড দশাটা বড়, বা বোঝা যাচ্ছে ডিপ্লয়েড দশা আলাদা করে বোঝা যায় না, যেটা আবার অন্যান্য উদ্ভিদে থাকে, অন্যান্য উদ্ভিদে থাকে, কিন্তু এই শৈবাল, ছত্রাক, এগুলাতে খুব একটা দেখা যায় না যে এটা হ্যাপ্লয়েড দশা, এটা ডিপ্লয়েড দশা, এভাবে এভাবে হ্যাপ্লয়েডের পরে ডিপ্লয়েড আসতেছে, ডিপ্লয়েড দশার পরে আবার হ্যাপ্লয়েড দশা তার জীবনে আসতেছে, এই জিনিসটা সুস্পষ্ট নয়। তাহলে জীবনচক্র কি বা যৌনুক্রম কি, এটা বুঝতে পারছো? যৌনুক্রম হচ্ছে তার জীবনে, ধরো আমার জীবনে আমার যৌনুক্রম কি হবে, যে আমার জীবনে পুরোটা জুড়ে ডিপ্লয়েড, এরপরে যখন আমার শুক্রাণু ডিম্বাণু হয় ওটা হ্যাপ্লয়েড, আবার ওইখান থেকে জাইগোট হয় সেটা আবার ডিপ্লয়েড। এই যে দেখো, আমার জীবনে হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড, আবার ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড, এই যে চক্রটা, এইটাকে বলা হয় হচ্ছে যৌনুক্রম। ওকে, সহজ করে এটা বুঝে নিলা। এখন এই যৌনুক্রমটা, শৈবাল কি একটা নিম্ন শ্রেণীর উদ্ভিদ, মনে রাখবা শৈবাল ছত্রাক কিন্তু নিম্ন শ্রেণী, দেখো এইটুকু একটু উদ্ভিদ, এইটুকু। তা এই যে শৈবাল ছত্রাক উদ্ভিদগুলা, এদের মধ্যে যৌনুক্রমটা সুস্পষ্ট নয়, ঠিক আছে, তাহলে এদের যৌনুক্রমটা সুস্পষ্ট নয়, ঠিক আছে, সুস্পষ্ট নয়, এটা বলছে ওদের যৌনুক্রমটা সুস্পষ্ট নয়। আচ্ছা, এরপরে আসো, আর কি বৈশিষ্ট্য আছে, এরপরে যেমন বলা হয় যে এদের কি নাই, দেখো ওদের জাইগোট, ওদের জাইগোট কখনো বহুকোষী, জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হয় না, মানে মানুষের উল্টা, ঠিক আছে, কারণ আমরা তো উন্নত, ঠিক আছে, আমরা কিন্তু উন্নত ভাইয়া, কিন্তু ওরা তো এত উন্নত না, তাই না, ওরা কি উন্নত, ওরা উন্নত নয়, রাইট, হ্যাঁ, ওরা কিন্তু এতটা উন্নত নয়। তাহলে এই যে বলছে জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হয় না, তার মানে আমাদের জাইগোট কি হয়, আমাদের জাইগোট কিন্তু বহুকোষী ভ্রূণে পরিণত হয়, তাই না ভাইয়া, আমাদের জাইগোটটা আস্তে আস্তে বড় হয়, বিভাজিত হয়ে হয়ে আমরা মানুষ তৈরি করে, কিন্তু ওদের জাইগোট এমন হয় না, ওদের জাইগোটে বহুকোষী ভ্রূণ হবে না, ওই জাইগোটে উল্টা দেখা যায় যে জাইগোট মায়োসিস হয়ে ওটা আবার একটা শৈবাল তৈরি করে নর্মাল। তো এই যে জাইগোটটা যে বিভাজিত হয়ে একটা বড় কিছু তৈরি করবে, এই জিনিসটা বহুকোষী হবে, একটা কোষ থেকে অনেক কোষ হবে, এই জিনিসটা শৈবালে ঘটে না। ওকে, আচ্ছা, তারপরে বলছে এদের যে যৌন জনন, হ্যাঁ, যৌন জনন, উদ্ভিদেরও যৌন জনন হয়, যেখানে শুক্রাণু, ডিম্বাণু বা পুংগ্যামেট, স্ত্রী গ্যামেট এগুলো থাকে। সো ওদের যে যৌন জনন, এটা বিভিন্ন রকমের হতে পারে, এটা নিয়ে আমরা পরে পড়ব, এটা নিয়ে আমাদের থাকবে। যৌন জননটা তোমার আইসোগ্যামাস হতে পারে, অ্যানাইসোগ্যামাস হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। এটা কি এখন তুমি বুঝতেছো না ভাইয়া, আইসোগ্যামাস ধরন কি, অ্যানাইসোগ্যামাস ধরন আবার কি জিনিস, এই জিনিস তো বুঝতেছি না। ইয়েস, তুমি এখন বুঝবা না, কিছুক্ষণ পরেই তুমি এই জিনিসটা নিয়ে ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবা। ওকে, কিছুক্ষণ পরেই তুমি এটা নিয়ে ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবা, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমরা, শৈবালের বৈশিষ্ট্যটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আমার মনে হয় শৈবালের যখন আসবে, ধরো আসলো উদ্দীপকের এরকম একটা শৈবালের কথা বলা আছে,
বললো এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এটা একটু 2 স্টার, এটা কয় কি স্টার, 2 স্টার, হ্যাঁ 2 স্টার দিয়ে রাখো। সো এটা মাঝে মাঝে আসলেও আসতে পারে, একটু রেয়ার কেসে, বাট আসলে তুমি এই শৈবালের বৈশিষ্ট্যটা লিখতে পারবা। আর শৈবালের বৈশিষ্ট্য জানলে তুমি শৈবাল ও ছত্রাকের পার্থক্যটাও পরবর্তীতে সুন্দরভাবে করতে পারবা। ওকে, এবার আসো জনন। হ্যাঁ, এই যে শৈবালের জননটা নিয়ে কথা, শৈবাল কিভাবে জনন করতে পারে দেখো তো। শৈবাল অনেকভাবে জনন করতে পারে। একটা হচ্ছে অঙ্গজ জনন, তার নিজস্ব নিজ দেহের নিজ দেহের অঙ্গ এগুলো থেকে, এটা একটা হতে পারে অঙ্গজ, নিজ দেহের বিভিন্ন ছোট ছোট অঙ্গ এগুলো থেকে হতে পারে। অযৌন জনন, যেখানে সে বিভিন্ন স্পোরের মাধ্যমে হতে পারে। স্পোর, সেখানে কোনো গ্যামেট নাই, ওই শুক্রাণু ডিম্বাণুর এইসব কিছু নাই, স্পোর দিয়ে বংশ করে। আর অঙ্গজ হচ্ছে তার নিজের একটা অঙ্গ, একটা শাখা ভেঙে গেছে, একটা কোষ থেকে তৈরি হয়েছে, এগুলো হচ্ছে অঙ্গজ জনন। আর অযৌন জনন কি দিয়ে করে? স্পোরের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাইয়া? স্পোরের মাধ্যমে করে। ঠিক আছে, স্পোরের মাধ্যমে সে এটা করবে। অন্যদিকে যৌন জননটা আসো, যৌন জননটা কি? ওই যে পুং গ্যামেট স্ত্রী গ্যামেট দিয়ে। যৌন জননটা কি দিয়ে করবে ভাইয়া? পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট। পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট। ওকে, এই জিনিসগুলো হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন তুমি মেইন ব্যাপারটা বুঝছো যে 3 ভাবে হতে পারে। এখন তুমি পরীক্ষার খাতায় কি এইটুকুই লিখবা? তোমারে বললো এই শৈবালের, এমনি একটা শৈবালের কথা বললো জনন ব্যাখ্যা করো, তাহলে কি তুমি এইভাবে জাস্ট লিখে দিয়ে চলে যাবা? না, তাই না? তোমার এই লিখে দিয়ে চলে গেলে তো তোমার চলবে না। সো তুমি কি করবা? তুমি এটা একটু তখন ব্যাখ্যা করলে। এটা কিন্তু শৈবালের জনন বলতেছে, মানে ইন জেনারেল সব শৈবালের কমন কিছু ব্যাপার এইটা নিয়ে আলোচনা হচ্ছে। সো আমরা সেই দিকে একটু যাই। তো প্রথমত তোমাকে আগে এই যে অঙ্গজ জনন, এটার এই হেডলাইনগুলা তোমাকে লিখলে তুমি মোটামুটি ভালো নাম্বার শিওর। ভিতরে আহামরি কিছু না লেখো, কিন্তু এই অঙ্গজ জনন কতভাবে হয় এইটা তোমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স পাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এই যে দেখো কোষ বিভাজন, প্রথম যে অঙ্গজ, ওর অঙ্গ দিয়ে কিভাবে সে একটা শৈবাল থেকে 2টা শৈবাল তৈরি করবে বা আরো বেশি শৈবাল তৈরি করবে। প্রথমত এই যে কোষ বিভাজন, এই ব্যাপারটাই খেয়াল করি আমরা। কোষ বিভাজনে দেখো ওর কি একটি কোষ থেকে 2টি কোষ, তাই না? একটি কোষ থেকে 2টি কোষ, এভাবে করে এটা কোষ বিভাজন। তার মানে ওর মনে করো একটা কোষ ছিল, একটা শৈবালের একটা কোষ, এই কোষটা ভেঙে 2টা কোষ এভাবে হয়ে কি হয়েছে? এই 2টা কোষ পরবর্তীতে এক একটা শৈবাল তৈরি করছে। একটা কোষ বিভাজিত হয়ে 2টা হইল, ওই 2টা কোষ থেকে পরবর্তীতে আবার 2টা শৈবাল তৈরি হয়ে গেল। এটা একটা উপায় হতে পারে যে কোষ বিভাজন। আরেকটা কি দেখো তো? খণ্ডায়ন। খণ্ডায়ন কি? সহজ কথা, দেহের খণ্ড থেকে হচ্ছে। সো এই যে খণ্ডায়নটা কি? দেহের খণ্ড থেকে তৈরি। ঠিক আছে, তাহলে খণ্ডায়ন জিনিসটা কি? দেহের খণ্ড থেকে তৈরি হচ্ছে একটা খণ্ড, এই খণ্ড ভেঙে ভেঙে এই জিনিসটা তৈরি হচ্ছে, এটাকে বলে দেহের খণ্ডায়ন। কি বলছি? দেহের যে খণ্ড, মানে ধরো এরকম একটা শৈবালের খণ্ডায়নটা কি? যে এরকম ধরো একটা শৈবাল, হ্যাঁ, এই শৈবালের ধরো এটা একটা শৈবাল, হ্যাঁ, এই শৈবালের এই অংশটা খণ্ড হয়ে গেল, বা এইখান থেকে এতটুকু খণ্ড হয়ে গেল। এই খণ্ডটা যখন আলাদা হবে, এই খণ্ডটা আলাদা হওয়ার পরে সেখান থেকে নতুন একটা শৈবাল হতে পারে। এটাকে বলে খণ্ডায়ন প্রক্রিয়া। ওকে, খণ্ডায়ন প্রক্রিয়া। এবার আসো টিউবার কি? তাহলে আরেকটা উপায় কি? টিউবার হতে পারে। তাহলে টিউবার হচ্ছে ভাইয়া এই যে মাটির নিচের কিছু অংশ, শৈবালের মাটির নিচের অংশ, দেখা যায় একটা শৈবালের নিচের দিকে, হ্যাঁ, মাটির নিচের অংশ থেকে তোমার এটা হতে পারে। দেখো, তাহলে মাটির নিচের অংশটা দেখা গেল একটা শৈবালে মাটির নিচে এরকম গোল একটা টিউবার হয়েছে, ওই টিউবারটা থেকেও আলাদা করে, টিউবার তো তারই অংশ,
কোথায় থাকে? টিউবারটা তৈরি হয় মাটির নিচে, এটা মাথায় মনে রাখতে হবে। এই টিউবার থেকে পরবর্তীতে নতুন শৈবাল হতে পারে। ওকে, তাহলে মাটির নিচের একটা অংশ থেকেও নতুন শৈবাল। দেখো, তার মানে এইটাও কিন্তু তার একটা অঙ্গ, তাই না? একটা শৈবালের মাটির নিচের একটা অঙ্গ থেকে নতুন শৈবাল হচ্ছে। ওকে, টিউবার। এরপরে বলতেছে, এরপরে লিখবা কুড়ি, একটা হেডলাইন দিয়ে এভাবে লিখবা কুড়ি, কুড়ির মাধ্যমে হতে পারে। হ্যাঁ, কিছু কিছু শৈবাল যেমন প্রোটোসাইফনের কথা আমরা বলে থাকি, যে ওরা কি করে, মুকুল, কুড়ি মানে বুঝছো, এই যে, হ্যাঁ, দেহের মাথায়, একটু শৈবালের মাথায় কুড়ি, এই যে কুড়িগুলো থাকে, কুড়ি থেকে নতুন শৈবাল হতে পারে। যেমন মনে করো এটা একটা শৈবালের এই মাথার দিকে এরকম একটা কুড়ি তৈরি হলো, এটা কি, এই যে দেখো এরকম একটা কুড়ি, এই জিনিসটাকে বলা হয় কুড়ি। ঠিক আছে, মনে করো এটা একটা কুড়ি, এই কুড়িটা থেকে নতুন একটা শৈবাল হতে পারে। এই কুড়ি থেকে নতুন শৈবাল হতে পারে। এটা কাদের দেখা যায়? প্রোটোসাইফন দেখা যায়। উদাহরণগুলো তোমাদের এত লাগবে না, উদাহরণ এত মানে সৃজনশীলে লেখা লাগে না, তুমি এমসিকিউ এর জন্য এমনি দেখে গেলে দেখে পারো, বাট এমসিকিউ তো এগুলো সহজে আসে না, উদাহরণগুলো এগুলো মেডিকেল অ্যাডমিশনে বেশি আসে। সো দেহের মাথায় এরকম একটা অংশ থেকেও এটা নতুন শৈবাল হতে পারে, মানে এই কুড়ির অংশটা আলাদা হয়ে এটা কি করতে পারে, একটা নতুন শৈবাল জন্ম দিতে পারে। হর্মোগোনিয়া, আসো, হর্মোগোনিয়া কি জিনিস? হর্মোগোনিয়াটা কি? এটা কাদের দেখা যায়, কোন শৈবালের দেখা যায়? এটা দেখা যায় নীলাভ সবুজ শৈবাল, কিছু সবুজ শৈবাল থাকে নীলাভ সবুজ শৈবাল। এই নীলাভ সবুজ শৈবালে কি হয় বলতো? হ্যাঁ, নীলাভ সবুজ শৈবালে দেখা যায় যে এইখান থেকে, এই নীলাভ সবুজ শৈবাল থেকে, হ্যাঁ, খেয়াল করো, এই নীলাভ সবুজ শৈবালের খণ্ড, এই নীলাভ সবুজ শৈবালের খণ্ড, হ্যাঁ, এইটাকে বলে হর্মোগোনিয়া। নীলাভ সবুজ শৈবালের দেহের যে খণ্ডটা হবে, অর্থাৎ মনে করো এটা, এইটা হচ্ছে একটা নীলাভ সবুজ শৈবালের এখানে খণ্ড, হ্যাঁ, এরকম, এই যে খণ্ডটা, এই যে খণ্ডটা, এই খণ্ডটা থেকে তোমার এই এক একটা খণ্ডকে বলা হয় হর্মোগোনিয়া। কি বলা হয়? এই অংশটাকে বলা হয় হর্মোগোনিয়া। ঠিক আছে, হর্মোগোনিয়া এটা। তাহলে এটাকে কি বলা হয় বলতো ভাইয়া? হর্মোগোনিয়া। তাহলে এই যে নীলাভ সবুজ শৈবালের এই অংশটা, এটাকে বলি আমরা হর্মোগোনিয়া। এই হর্মোগোনিয়াটা তোমার পরবর্তীতে নতুন একটা শৈবালে পরিণত হয়। এটা কি হয়? এই হর্মোগোনিয়াটা নতুন শৈবালে পরিণত হয়। সো এই জিনিসগুলো হচ্ছে তোমার অঙ্গজননের বিস্তারিত। অঙ্গজনন থেকে তোমার যখন আসবে, তুমি হেডলাইনগুলো দিয়ে তারপরে তুমি এইগুলো নিয়ে এক দুই লাইন লিখে দিবা, শেষ। তুমি অঙ্গজটাই ভাবে ব্যাখ্যা করে দিতে পারো সহজে। ঠিক আছে, হেডলাইনটা ইম্পর্টেন্ট, কারণ তোমাকে যখন জনন ব্যাখ্যা করতে বলবে, বলবে যে শৈবালের জনন ব্যাখ্যা করো, তখন তোমাকে অঙ্গজ লিখতে হবে, তোমাকে অযৌন লিখতে হবে, যৌনও লিখতে হবে। সবগুলো নিয়ে একটু একটু করে লিখা উচিত। সো এই জন্য তুমি দেখা গেল যে এক দুই লাইন করে প্রতিটাতে এক লাইন করে এভাবে লিখে গেলা। হ্যাঁ, অঙ্গজ জনন এভাবে এভাবে হতে পারে। এখন আসো অযৌন জনন। অযৌন মানে কি? যেখানে যৌন মানে শুক্রাণু, ওই গ্যামেট এসবের কিছু নাই, একটা ভিন্ন উপায়ে সে শৈবাল, একটা শৈবাল থেকে আরেকটা শৈবাল হবে, একটা ভিন্ন উপায়। ভিন্ন উপায়টা কি? সেটা হচ্ছে স্পোরের মাধ্যমে। কিসের মাধ্যমে? স্পোর। এন্ড তুমি বলতে পারো স্পোর কি? মানে স্পোর হচ্ছে এই যে শৈবালের দেহ থেকে তৈরি হওয়া এক ধরনের বিশেষ কোষ। শৈবালের দেহ থেকে তৈরি হওয়া এক ধরনের বিশেষ কোষ, এটাকে বলে স্পোর। তো এই স্পোর, তাহলে আমরা জানি অযৌন জনন ঘটে স্পোরের মাধ্যমে। অযৌন জনন ঘটে কিসের মাধ্যমে ভাইয়া? স্পোরের মাধ্যমে। ঠিক আছে, এটা হচ্ছে অযৌন জননের ব্যাপার। এখন তুমি দেখো এখানে এই যে স্পোরের মাধ্যমে কি কি আছে, যেমন আমরা বলি যে জুওস্পোর, জুওস্পোর, জুওস্পোর। ঠিক আছে, জুওস্পোর। এরপরে হচ্ছে অ্যাপ্লানোস্পোর, অ্যাপ্লানোস্পোর। এরপরে হচ্ছে হিপনোস্পোর, হিপনোস্পোর।
এরপরে হচ্ছে একাইনিটি, একাইনিটি, ওকে, হ্যাঁ, এই জিনিসগুলা। আচ্ছা, তো আমরা আগে এদের নিয়ে একটু আলাদা করে জানবো, ঠিক আছে? তারপরে এগুলো হচ্ছে মেইন একদম, জুওস্পোর, অ্যাপ্লানোস্পোর, হিপনোস্পোর এবং একাইনিটি। আচ্ছা, তো এবার আসুন, জুওস্পোর জিনিসটা কি? জুওস্পোর হচ্ছে সচল, মানে যেই স্পোরটা ফ্লাজেলা আছে, মনে করো এটা একটা স্পোর, এই স্পোরে এরকম ফ্লাজেলা আছে, এই যে লেজ আছে, তাহলে এই জিনিসটা সচল, চলাচল করতে পারবে, এটাকে বলে জুওস্পোর। তাহলে সচল, সচল স্পোরকে, সচল স্পোরকে বলা হয় জুওস্পোর। হ্যাঁ, জুওস্পোর। অ্যাপ্লানোস্পোর, অচল স্পোর। তাহলে অ্যাপ্লানোস্পোরটা কি? এটা হচ্ছে ভাইয়া অচল স্পোর, অচল স্পোর, ঠিক আছে? যেটা অচল, মানে চলাচল করতে পারবে না, অচল, অ্যাপ্লানোস্পোর। হিপনোস্পোর, এটা হচ্ছে পুরু প্রাচীর, পুরু প্রাচীর বেষ্টিত, পুরু প্রাচীর বেষ্টিত স্পোর। এটা পুরু প্রাচীর বেষ্টিত স্পোর, এইটাকে বলা হয় হিপনোস্পোর। কি বলা হয়? হিপনোস্পোর। আচ্ছা, তাহলে পুরু প্রাচীর, তাহলে দেখো স্পোরের মধ্যে একটা সচল, চলাচল করতে পারবে, একটা অচল যার লেজ নাই, সে চলাচল করতে পারবে না, ওরে বলে অ্যাপ্লানোস্পোর। যেই স্পোরের প্রাচীর মোটা তাকে আবার বলে হিপ। হিপ কি হয়? সাধারণত আমাদের হিপ একটু মোটা হয়, তাই না? হিপ কোমর একটু চওড়া হয়, তাহলে এই হিপনোস্পোরে মনে রাখবা পুরো প্রাচীর, প্রাচীরটা মোটা হবে। এরপরে আসে একাইনিটি। একাইনিটি কি জিনিস? একাইনিটি, খেয়াল করো, এইটা হচ্ছে একাই, মানে একাই সব খাবে, এভাবে মনে রাখবা, একাই সব খাবে, অর্থাৎ একাইনিটি, এটা একটা স্পোরের নাম। তাহলে ভাই এই স্পোরের কাজ কি? একাইনিটি স্পোর হচ্ছে খাদ্য সঞ্চয়কারী স্পোর, মানে যে স্পোরে অনেক খাবার জমা থাকে, এইটাকে আমরা বলে থাকি একাইনিটি। ওকে, খাদ্য সঞ্চয়কারী, সঞ্চয়কারী স্পোর, খাদ্য সঞ্চয়কারী স্পোর, ঠিক আছে? এটাকে কি বলা হবে ভাইয়া? খাদ্য সঞ্চয়কারী স্পোর, ঠিক আছে? তাহলে এই হচ্ছে অযৌন জননের মূল ব্যাপার, ঠিক আছে? অযৌন জননের মূল ব্যাপার হচ্ছে এটা। আচ্ছা, তাহলে আমার মনে হয় এইটুকু জিনিস সবাই বুঝতে পারছো। এখন স্পেশাল জিনিস, কিছু জিনিস একটু জেনে নাও। অটোস্পোর নামে একটা জিনিস আছে, অটোস্পোর। এই অটোস্পোর জিনিস কি? হ্যাঁ, এই অটোস্পোর, অটো, অটো মানে কি? অটো মানে মায়ের মতো অটো দেখতে, মানে মা শৈবালের মতো হুবহু স্পোর, মানে স্পোরটা কেমন? হুবহু মাতৃকোষের অনুরূপ। তাহলে অটোস্পোর বলতে আমরা কি বুঝবো বলতো? অটোস্পোর বলতে আমরা বুঝবো মাতৃকোষের অনুরূপ, যেই কোষ থেকে, এই স্পোরগুলা তো একটা কোষ থেকেই তৈরি হয়, তো যদি কোনো স্পোর এমন হয় যে এটা মাতৃকোষ, মানে মায়ের মতো, তাহলে এটাকে বলা হয়, এটাকে বলা হয় অটোস্পোর। মাতৃকোষের অনুরূপ এরকম হলে এটাকে আমরা কি বলি? এটাকে বলা হয় অটোস্পোর। ওকে, অটোস্পোর। আচ্ছা, অটোস্পোর গেল। হ্যাঁ, এরপরে আসো, এরপরে আসো এইখানে কি, এটা অটোস্পোর মাতৃকোষের অনুরূপ। অক্সোস্পোর, কি বলছে? অক্সোস্পোর, অক্সোস্পোর, অক্সোস্পোর। অক্সোস্পোর কি জিনিস? অক্সোস্পোর হচ্ছে এটা ডায়াটম শৈবালে থাকে, ডায়াটম শৈবালে থাকে, ঠিক আছে? ডায়াটম শৈবালে এটা থাকে। ডায়াটম শৈবালে যে স্পোরটা থাকে সেটাকে আমরা বলি অক্সোস্পোর। কি বলি? অক্সোস্পোর, ঠিক আছে? অক্সোস্পোর। তো এইটা হচ্ছে তোমার টোটাল ব্যাপার, স্পোর নিয়ে বিস্তারিত সবকিছু এই এক জায়গায় তুমি পেয়ে যাচ্ছ। তাহলে জুওস্পোর, অ্যাপ্লানোস্পোর, হিপনোস্পোর, একাইনিটি, অটোস্পোর, অক্সোস্পোর, এই টোটাল জিনিসগুলো হচ্ছে অযৌন জননের মধ্যে আমার টোটাল একদম সাম আপ। এটা মানে অক্সোস্পোর মনে রাখবে, এখানে বেশি কিছু না, ডায়াটম যে শৈবাল সেখানে এই এক ধরনের বিশেষ স্পোর থাকে, এটাকে অক্সোস্পোর বলা হচ্ছে, আর কিছুই না। শেষ। এখন আসি আমরা
এই যে যৌন জনন, যৌন জননে শৈবাল কয় রকমের হতে পারে যৌন জনন? আমরা তখনও অনেক কিছু বলছিলাম, তো অনেকভাবে এটাকে ভাগ করি আমরা। যেমন যৌন জননে আমরা জানি এখানে গ্যামেট থাকবে। যৌন জনন মানে কি? এখানে পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট, এই ব্যাপারগুলো আছে। তো সক্ষমতা অনুসারে আমরা এটাকে ভাগ করি। সক্ষমতা অনুসারে একটা হচ্ছে হোমোথ্যালিক, হোমোথ্যালিক, ঠিক আছে, হোমোথ্যালিক। আরেকটা হচ্ছে হেটেরোথ্যালিক। আরেকটাকে কি বলে? হেটেরোথ্যালিক, হেটেরোথ্যালিক। ঠিক আছে, হোমোথ্যালিক এবং কি হেটেরোথ্যালিক, হোমোথ্যালিক এবং হেটেরোথ্যালিকের কথা বলা হচ্ছে। সো হোমোথ্যালিক, এই জায়গাটা একটু খেয়াল করো, হোমোথ্যালিক মানে কি আর হেটেরোথ্যালিক এটা কি? সক্ষমতা। তার মানে কোন কোন শৈবালে দেখা যায় যে একটা শৈবালেই পুংগ্যামেট স্ত্রী গ্যামেট একই শৈবালে, ওর এই সক্ষমতা আছে যে আমি একটা শৈবাল, আমার ভিতরে পুংগ্যামেটও থাকবে স্ত্রী গ্যামেটও থাকবে, এইটাকে বলে হোমোথ্যালিক। আবার ধরো হেটেরো মানে কি? একটু ভিন্ন ভিন্ন, মানে পুং ইয়েতে তোমার হচ্ছে ধরো একটা শৈবালে পুংগ্যামেট আর একটা শৈবালে স্ত্রী গ্যামেট, এইটা যদি হয় এটাকে বলে হচ্ছে হেটেরোথ্যালিক, হেটেরোথ্যালিক। তাহলে হোমোথ্যালিক আর হেটেরোথ্যালিক ব্যাপারটা বুঝছো? হোমোথ্যালিক হচ্ছে যে একই দেহে, একই দেহে, একই দেহে পুংগ্যামেট, পুং ও স্ত্রী গ্যামেট একই দেহে যদি থাকে, স্ত্রী গ্যামেট, স্ত্রী গ্যামেট, ওকে, একই দেহে পুং ও স্ত্রী গ্যামেট। হেটেরোথ্যালিক হচ্ছে ভিন্ন ভিন্ন দেহে, ভিন্ন দেহে, ভিন্ন দেহে, ভিন্ন দেহে পুং ও স্ত্রী গ্যামেট, মানে আলাদা। এক শৈবালে মনে করো হচ্ছে পুং গ্যামেট, আরেক শৈবালে হচ্ছে স্ত্রী গ্যামেট, ঠিক আছে? এরকম যদি ভিন্ন ভিন্ন দেহে হয় তাহলে এটা হেটেরোথ্যালিক। আর যদি একই দেহে পুরুষ এবং স্ত্রী দুটো যদি এক মানে গ্যামেট দুইটা একই দেহে থেকে তৈরি হয়, একই শৈবালে তৈরি হয়, তাহলে ওই যৌন জননকে আমরা বলি হোমোথ্যালিক। হোমো মানে কি? একই। হোমো মানে কি? একই জায়গায়। হেটেরো মানে কি? ভিন্ন ভিন্ন জায়গায়। হেটেরো মানে কি? ভিন্ন ভিন্ন জায়গায়। ওকে, এখন আসো জনন কোষের ভিত্তিতে আমরা কিছু ভাগ করব। কিসের ভিত্তিতে? জনন কোষের ভিত্তিতে। জনন কোষের অনুযায়ী এটাকে ভাগ করা হচ্ছে যে আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উওগ্যামি। আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উওগ্যামি। সো দেখো আইসোগ্যামি এটা হচ্ছে জনন কোষের ভিত্তিতে, মানে জনন কোষটা দেখতে কি রকম, এই অনুযায়ী আমরা শৈবালের যে জনন, যৌন জনন, এটাকে তিন ভাগে ভাগ করছি যে গ্যামেটটা দেখতে কেমন। ওকে, জনন কোষের ভিত্তিতে। তো আসো আইসোগ্যামি মানে কি জানো ভাই? খুবই সহজ। আইসোগ্যামি মানে হচ্ছে খুবই সহজ যে পুং ও স্ত্রী, পুং ও স্ত্রী গ্যামেট, গ্যামেট একই রকমের। কি কি বলছে? একই রকম, মানে একদম একই। আইসো মানে কি? গ্যামি মানে গ্যামেট, আইসো মানে একই, তাহলে একই রকমের। এইটা হচ্ছে আমরা বলি হচ্ছে কি, এই জিনিসটাকে আমরা বলি আইসোগ্যামি, আইসোগ্যামি। অ্যানাইসোগ্যামি মানে অসম। অ্যানাইসোগ্যামি মানে কি? পুং ও স্ত্রী, পুং ও স্ত্রী অসম আকৃতির। এখন অসম, অ্যানাইসো মানেই হচ্ছে যে অসম। এখন অসমর মধ্যে আমরা কিভাবে বলবো এটা? যে দেখো পুং, যেটা পুরুষ পুং, এই পুংটা হচ্ছে ছোট আকৃতির। পুংটা কোন আকৃতির? ছোট। স্ত্রীটা হচ্ছে বড়। স্ত্রীটা কি? বড়। ওকে, তাহলে পুং গ্যামেটটা ছোট, স্ত্রী গ্যামেটটা একটু বড় আকৃতির। তো এই জিনিসটাকে আমরা বলি কি? এই যে পুং গ্যামেট ছোট, স্ত্রী গ্যামেটটা বড়, এইটাকে আমরা বলি হচ্ছে অ্যানাইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি। ওকে, অ্যানাইসোগ্যামি। তো পুংটা হচ্ছে ছোট, স্ত্রীটা বড়, এটা হচ্ছে অ্যানাইসোগ্যামির ব্যাপার। এরপরে আসো উওগ্যামি, ঠিক আছে? উওগ্যামি। তো উওগ্যামি ব্যাপারটা কি দেখো, উওগ্যামি, তো উওগ্যামি হচ্ছে যে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট ভিন্ন রকম, বাট একটু ব্যাপার আছে, একজন সচল একজন অচল। তো কি বলছে? এই যে উওগ্যামি মানে হচ্ছে ধরো পুং গ্যামেটটা সচল, সচল ও ছোট।
আচ্ছা ফাইন, মানে ছোট কিন্তু আবার সচল, চলাচল করতে পারে। অর্থাৎ এরকম মনে করো, হ্যাঁ, মানে লেজ আছে, চলাচল করতে পারবে, কিন্তু স্ত্রী গ্যামেট অচল ও বড়, এইটা বলছে। এই ব্যাপারটাকে বলে উওগ্যামি। ওকে, এই ব্যাপারটাকে আমরা কি বলি? উওগ্যামি। মনে করো পুং গ্যামেট হচ্ছে এরকম ছোট কিন্তু এরকম চলাচল করবে, আর স্ত্রী গ্যামেট হচ্ছে এরকম বড় কিন্তু কোনো লেজ নাই, কিছু নাই, ও চলাচল করতে পারে না, ও অচল। এই গঠনটাকে বলা হয় উওগ্যামি। ঠিক আছে, এই গঠনটাকে আমরা কি বলি? উওগ্যামি। তো এই যে দেখো আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উওগ্যামি, তো এই আইসোগ্যামি ইউলোথ্রিক্সে থাকে, উওগ্যামি ফুকাস এগুলোতে থাকে। উদাহরণ লাগবে না, আমি বারবার বলতে সৃজনশীল উদাহরণ এগুলা দিতে হয় না, মানে দিতে পারলে তুমি এমসিকিউতে একটু মানে পড়ে রাখতে পারো, বাট মেইন জিনিস লিখতে হবে। তো দেখো আবারও বলি, এই যে অ্যানাইসোগ্যামি আর উওগ্যামির মধ্যে একটা পার্থক্যটা ঝামেলা লেগে যায় অনেক সময়, যে ভাই দুইটাই তো ছোট বড়, পার্থক্যটা কোথায়? তো এই যে দেখো পার্থক্য এইখানেই, যে অ্যানাইসোগ্যামিতে বলছে পুংগ্যামিট ছোট, স্ত্রী গ্যামেট আকারে বড়, বড় ছোট, এটাই পার্থক্য। আচ্ছা, উওগ্যামির ব্যাপারে শুধু এইটুকুই না, বড় ছোট এটা না, বলছে পুংগ্যামিটটা সচল। এখানে মনে রাখতে হবে পুংগ্যামিটটা সচল, আর এখানে স্ত্রী গ্যামেটটা অচল। পুংগ্যামেট কি সচল, স্ত্রী গ্যামেট অচল। এই জিনিসটাকে বলে উওগ্যামি, আর এইটাকে বলে আইসোগ্যামি, আর মাঝখানের এটাকে বলে অ্যানাইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি। ওকে, তো এইটা হচ্ছে টোটাল ব্যাপার, এটা হচ্ছে টোটাল ব্যাপার, মনে থাকবে। তাহলে আশা করি তোমরা এই জিনিসটা এখন অ্যাটলিস্ট ক্লিয়ার, যে ভাইয়া আমরা এই জিনিসটুকু বুঝতে পারছি যে শৈবালের যখন জনন আসবে তখন আমরা এইভাবে লিখব, শৈবালের জনন। আবার যদি বলি ইউলোথ্রিক্সের জনন, ইউলোথ্রিক্সের জনন আসলে সেটা আবার একটু ভিন্নভাবে আমরা লিখতে হবে, তখন আবার আমরা কিছু জিনিস আলাদা লিখব, কিছু জিনিস বলবো, সেটা আলাদা পরে আসতেছি ইউলোথ্রিক্স পড়ানোর টাইমে। তো এই যে শৈবালের জনন, এটা মাঝে মাঝে আসতে দেখা গেছে কিছু কিছু জায়গায়, কিছু কিছু বোর্ডে। তো এই জন্য শৈবালের এই জননের জায়গাটা তোমাদেরকে দেখায় দিলাম। ওকে ওকে, সো এবার আমরা চলে যাব হচ্ছে ভাইয়া ইউলোথ্রিক্স গঠনে। এবার আমরা কিসে যাব? ইউলোথ্রিক্স গঠন। তো এইটা আমাদের সিকিউতে কিন্তু অনেক বেশি আসে, 5 স্টার একটা টপিক দিতে পারো যে ইউলোথ্রিক্সের গঠন। ইউলোথ্রিক্স কি? এখন তো আমার মাথায় এটা আসতে পারে, ইউলোথ্রিক্স কি ভাইয়া? ইউলোথ্রিক্স হচ্ছে এটা শৈবাল, সহজ কথায় বলতে গেলে এটা একটা শৈবাল, এক ধরনের শৈবাল। তো এই ইউলোথ্রিক্স নিয়ে আমরা একটু পড়বো। এতক্ষণ শৈবাল নিয়ে জেনেছি, এখন শৈবালের মধ্যে একটা উদাহরণ ইউলোথ্রিক্স নিয়ে আমরা একটু জানবো। তো ইউলোথ্রিক্সের ছবিটা প্রায়ই আসে, প্রায়ই তোমাদের এরকম আসতে এটা দেখা যায়। তো ঠিক আছে, তো আমি একটু আঁকবো, আঁকার ইয়ে করবো, তোমরা ভাইয়ার মতো আঁকো, তোমরা আমার থেকে আরো সুন্দর আঁকতে পারবা, বাট প্যাটার্নটা ভাইয়া সুন্দর করে একটু দেখাই দিই তোমাদেরকে। ঠিক আছে, এখানে মনে হয় না সুন্দর আসবে। ঠিক আছে, আসুন দেখো, এই যে শৈবালের এই গোড়া থেকে চিকন থেকে একটু তোমার বাঁকানো হয়ে লম্বা হবে, মানে এরকম। ওকে, একটু এরকম আমরা দিলাম। ঠিক আছে, এবার তুমি একটু মুছে টুছে একটু সুন্দর করলেও করতে পারো, তোমাদের ইচ্ছা। ওকে, তো আমি এটা দিলাম, একটু এরকম বাঁকা করে দিবা, একটু বাঁকা করে দেখাবা এই জায়গায়। আচ্ছা, এইখানে এই যে এই জায়গাটায় একটা লম্বা একটা কোষ থাকে, নিউক্লিয়াস নাই, কিছু নাই। এই যে এইখানে একটা লম্বা একটা কোষ দেখা যাচ্ছে, এটার একটা আলাদা নাম আছে। এরকম লম্বা ফার্স্টেই একদম গোড়ায় এরকম লম্বা একটা কোষ দিয়ে দিবা। ঠিক আছে, লম্বা একটা কোষ দেখায় দিবা। আচ্ছা, তারপরে ওর এখানে এরকম নর্মাল কোষগুলো দেখাবা, আয়তাকার, এরকম নর্মাল কোষ। ওকে, তাহলে এই জিনিসটা এখন তুমি দেখো, এখানে আমরা এবার একটু দিব, এখানে নিউক্লিয়াস দাও,
নিউক্লিয়াস। আচ্ছা, আমি একটু নিউক্লিয়াস এঁকে দিলাম, ঠিক আছে। এরপরে এখন আমি দিব একটু ক্লোরোপ্লাস্ট। কি দিব? আমি একটু ক্লোরোপ্লাস্ট দিব। এটা এমনি দিয়ে দিবা, একে জাস্ট বুঝাই দিবা যে এখানে কিছু একটা আছে। ওকে, ফাইন, মোটামুটি সহজ, কিন্তু শৈবালের ছবি মানে ইউলোথ্রিক্সের ছবিতে আসলে খুব একটা প্যারা হয় না। তো এখানে দেখো, প্রথমত আসি আমরা এই জায়গায়, এই কোষটার নাম কি? গোড়ার এই কোষটাকে বলা হয় হোল্ড ফাস্ট। কি বলি আমরা এটাকে? হোল্ড ফাস্ট। আচ্ছা, ফাইন। এরপরে এগুলো তো কোষ, এগুলো প্রত্যেকটা কোষ, কোষের এখানে এগুলো কি? কোষ প্রাচীর। কোষের বাইরে কি থাকবে? কোষ প্রাচীর। ওকে, কোষ প্রাচীর। আচ্ছা, এটাও দেখাই দিলা। কোষ প্রাচীর। এরপরে কি এই জায়গায় এটা কি? নিউক্লিয়াস। ভিতরে কি থাকে? কোষের ভিতরে নিউক্লিয়াস থাকবে, তাই না? নিউক্লিয়াস। আচ্ছা, গেল। এরপরে এই যে হলুদ কালারের যেগুলো করেছে, এই যে সাইড দিয়ে একটু, হ্যাঁ, এগুলো কি? এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এগুলোকে কি বলে? ক্লোরোপ্লাস্ট। আমরা জানি ওর কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে, তাই না? শৈবাল, ও তো একটা শৈবাল, তাহলে ইউলোথ্রিক্সের নিজস্ব ক্লোরোপ্লাস্ট থাকে, যেই ক্লোরোপ্লাস্ট কি করে? নিজের খাবার নিজে তৈরি করতে পারে। তাহলে এটা কি বলে? ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, গেল। এরপরে আসো এইদিকে, তোমাদের আর কিছু নাই এখানে, লেবেলিংয়ে তোমাকে আর কিছু দেখাতে হবে না, ঠিক আছে। এখন দেখো এখানে কিছু ব্যাপার আছে, কিছু তথ্য জানবা। যেমন ক্লোরোপ্লাস্টটা ওর কি আকৃতির বলতো? ওর আংটি আকৃতির। ক্লোরোপ্লাস্টে কি আকৃতির? আংটি আকৃতির, ঠিক আছে। ক্লোরোপ্লাস্ট হচ্ছে ওর এটা আংটি আকৃতির থাকে। এছাড়া এই ইউলোথ্রিক্সের দেহে তোমার কি থাকবে? ইউলোথ্রিক্সের দেহে ভাইয়া এরকম পাইরিনয়েড থাকে পদার্থ। কি এটা? এটাকে বলা হয় পাইরিনয়েড, ঠিক আছে। এটাকে কি বলা হয়? পাইরিনয়েড। পাইরিনয়েড। এই যে পাইরিনয়েড থাকে, এই পাইরিনয়েডটা কি? এটা এক ধরনের প্রোটিন পদার্থ। এটা কি পদার্থ? এক ধরনের প্রোটিন পদার্থ। প্রোটিন পদার্থ, যার চারপাশে কি থাকে তোমার? যার চারপাশে শর্করা থাকে। শর্করা থাকে। তাহলে এটা কি বলছে দেখো, পাইরিনয়েড হচ্ছে একটা প্রোটিন জাতীয় পদার্থ যার চারপাশে শর্করা থাকে। ওকে, তাহলে এই জিনিসটা ইউরোথ্রিক্সের ভিতরে থাকে, এবং এইটা তোমাকে এমসিকিউতেও লাগবে, সিকিউতে আসলে এমনি জাস্ট নিচে লিখে দেবা যে ওদের এখানে পাইরিনয়েড থাকে। পাইরিনয়েড কি? এটা এক ধরনের প্রোটিন পদার্থ। পতে পাইরিনয়েড, পতে প্রোটিন, যার চারপাশে আবার শর্করা থাকে। তো এরকম একটা ব্যাপার, এটা এমসিকিউ বা এগুলো তো আসে। তো তোমাকে যখন বলবে ইউলোথ্রিক্সের গঠন আঁকো, ছবি এঁকে দেখাও, তখন তুমি ভাইয়া এতটুকু সুন্দর করে দেখায় দিবা। এই চারটা জিনিস লেবেলিং করলেই হবে, এনাফ, আর কিছু লাগবে না। হোল্ড ফাস্ট, কোষ প্রাচীর, নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, কারণ এগুলাই আছে। সো তুমি তখন এই জিনিস কয়েকটা দেখাই দিবা, তোমার আর কিছুই এখান থেকে দরকার পড়বে না, ঠিক আছে। আর কিছুই এখান থেকে দরকার পড়বে না। আসো, এখন আমরা যেটা বলবো যে এই ইউলোথ্রিক্সের জনন, এটা আবার আসে। ইউলোথ্রিক্সের জনন এইটা আমাদের ভালোই আসে। ইউলোথ্রিক্স, শৈবালের জননও আসে, ইউলোথ্রিক্সের জননও আলাদা করে আসে। ইউলোথ্রিক্সের জনন, ঠিক আছে। আসো, তো ইউলোথ্রিক্সের জননে আমরা একটু খেয়াল করি। দেখো, ইউলোথ্রিক্সের জনন দুইভাবে মূলত আমরা দেখি, অযৌন আর একটা হচ্ছে যৌন। তো অযৌন জনন মানে কি? স্পোর, সহজ কথা, স্পোর। তাহলে ওদের এই যে ইউলোথ্রিক্সের জুওস্পোর থাকে, মনে আছে? আমরা একটু আগে পড়ছিলাম জুওস্পোর কি জিনিস। জুওস্পোর হচ্ছে যেটা মানে ফ্লাজেলা থাকে, যেটা চলাচল করতে পারে, সেটাকে আমরা জুওস্পোর বলি। তো এখানে দেখো, এই যে একটা শৈবালের জুওস্পোর থাকে, এই মানে ইউলোথ্রিক্সের, সরি এখানে আমরা ইউলোথ্রিক্স নিয়ে কথা বলতেছি, সরি একটু,
আমি এইভাবে জাস্ট একটু আঁকলাম, হ্যাঁ, ওকে। এখন এইখানে দেখো একটা বিশেষ জায়গা থাকবে, এই জায়গায় দেখো, আচ্ছা এইখানে দেখো আমরা এই যে জুওস্পোর, স্পোর যে তৈরি হবে এটাতে কোনো না কোনো কোষ থেকে তৈরি হবে, রাইট? স্পোর কোনো না কোনো কোষ থেকে তৈরি হবে। তাহলে ভাই এটা যেই কোষ থেকে তৈরি হয়, যেই কোষ থেকে স্পোরটা, এই যে আমি বারবার বলতে জুওস্পোর এটা তৈরি হবে, সেটাকে বলা হয় জুওস্পোরাঞ্জিয়াম। কি বলা হয় বলো? জুওস্পোরাঞ্জিয়াম। ঠিক আছে, এটাকে কি বলি আমরা? জুওস্পোরাঞ্জিয়াম। তাহলে জুওস্পোরাঞ্জিয়াম থেকে আমার যেটা তৈরি হচ্ছে সেটাকেই আমরা বলে থাকি জুওস্পোর। সেটাকে আমরা কি বলে থাকি ভাইয়া বলো তো? জুওস্পোর। তাহলে এই যে জুওস্পোরাঞ্জিয়াম, এই জুওস্পোরাঞ্জিয়াম থেকে কি তৈরি হচ্ছে? জুওস্পোর তৈরি হবে। আচ্ছা, আমরা একটু এবার দেখব কিভাবে কি তৈরি হয়। তো এই যে এই জুওস্পোরাঞ্জিয়াম কোষ থেকে আমার এইখান থেকে এরকম জুওস্পোর তৈরি হচ্ছে। এই যে জুওস্পোর, এগুলা 4 ফ্লাজেলা বিশিষ্ট, হ্যাঁ, 4 ফ্লাজেলা বিশিষ্ট এগুলো হচ্ছে জুওস্পোর, এগুলা। ঠিক আছে, এই জুওস্পোরগুলা তৈরি হয়। এখন ব্যাপার হচ্ছে এই যে জুওস্পোর যেগুলো চলাচল করতে পারে সচল, এরা ধীরে ধীরে কি হবে বলতো? এই জুওস্পোরগুলা, এই যে এটাই হচ্ছে সেই জুওস্পোর, এগুলাই হচ্ছে সেই জুওস্পোর। ঠিক আছে, আচ্ছা, এই জুওস্পোরগুলা আস্তে আস্তে একটু অঙ্কুরোদ্গম হবে। মানে ধরো একটা ইউলোথ্রিক্স থেকে এই যে জুওস্পোরাঞ্জিয়াম থেকে জুওস্পোর তৈরি হয়েছে, স্পোরটা মাটিতে পড়লো, কি হবে? একটু অঙ্কুরোদ্গম হবে, বা যেখানেই পড়ে সেখানেই সে কি হবে? একটু অঙ্কুরোদ্গম হবে। ঠিক আছে, ওকে, একটু এই জায়গায় সে অঙ্কুরোদ্গম হয়ে গেল, একটু বড় হইলো আস্তে আস্তে, রাইট? এবার সে আস্তে আস্তে আরেকটু পরিবর্তন হবে, কারণ আলটিমেটলি এই জুওস্পোর থেকে কি হবে? একটা নতুন ইউলোথ্রিক্স হবে। আলটিমেটলি কি হবে? একটা নতুন ইউলোথ্রিক্স হওয়া। আচ্ছা, তারপরে এখানে দেখো এটা আরেকটু বড় হবে, এখানে একটু নিউক্লিয়াস আসবে, হ্যাঁ, আরেকটু বড় হবে, এরকম এরকম আরেকটু বড় হইলো। এবার এইটা একটু পরিবর্তন হয়ে একটু একটু এভাবে কিন্তু ছবি আঁকা লাগবে। খেয়াল করো, এই যে ইউলোথ্রিক্সের জনন যখন তুমি করতে যাবা, এটা কিন্তু 5 স্টার, আমি মানে অনেক ইম্পর্টেন্ট, ভালো ইম্পর্টেন্ট। তো এটা যখন তখন ছবি দেখো ভাইয়া, যতগুলো এই ওয়ান শটে ছবি আঁকবো, মনে রাখবা সৃজনশীল আসবে মানে এই ছবিগুলো তোমার লাগবে। ওয়ান শটে যত ছবি আমরা এঁকে দিব তোমাকে, তুমি প্রত্যেকটা ছবি তুমি মাস্ট আঁকবা। মানে ওটা যদি বোর্ডে পরীক্ষায় আসে মাস্ট আঁকবা, ওই ছবিগুলো সবগুলো ইম্পর্টেন্ট, যতগুলো ছবি ভাইয়ারা আঁকবো। আচ্ছা, সব কারণে এখানে আমরা আজাইরা জিনিস কিছু পড়াবো না বা বলবো না। এখন আসো, এই যে এইটা থেকে এবার সে আরেকটু বড় হবে, একটু ইউলোথ্রিক্সের ছোট ইউলোথ্রিক্সের মতো হবে, হ্যাঁ, একটু ছোট ইউলোথ্রিক্সের মতো হবে। এই যে এরকম, হ্যাঁ, এরকম হইলো, এরকম হইলো, এরকম একটা দেখা দিল। ঠিক আছে, ওকে, এতটুকু এতটুকু হইল, হয়ে এরপরে সে আবার পূর্ণাঙ্গ একটা ইউলোথ্রিক্স। এইখান থেকে সে কি হবে? এই যে বড় এই যে একটা বড় ইউলোথ্রিক্স তৈরি করবে। একটা কি হবে? বড় ইউলোথ্রিক্স সে তৈরি করবে। তাহলে এইটা হচ্ছে পুরো ইউলোথ্রিক্সের যে জনন, মানে পুরো ব্যাপারটা এইখানে। তাহলে জুওস্পোর, এই জুওস্পোরের মাধ্যমে তোমার কি কি ঘটলো তুমি এখানে দেখতে পাচ্ছ। এই পুরো জিনিসটা এখানে ঘটতেছে। ঠিক আছে, পুরো জিনিসটাই এখানে ঘটতেছে। আচ্ছা, তাহলে আমরা এইটা পড়লাম অযৌন জনন নিয়ে, যে একটা জুওস্পোর, খেয়াল করো, একটা জুওস্পোর কিভাবে এই কাজগুলা করতে পারে, যে এইভাবে করে সে আস্তে আস্তে নতুন একটা ইউলোথ্রিক্স তৈরি করবে, ওই যে একটা জুওস্পোর থেকে। ঠিক আছে, ডান। এখন এছাড়া কি ইউলোথ্রিক্স আর কোনো স্পোর থাকে না? থাকতে পারে মাঝে মাঝে। এই যে অ্যাপ্লানোস্পোর দিয়েও হয়, যেটা অচল। অ্যাপ্লানোস্পোর দেখা যায় যে এই অ্যাপ্লানোস্পোর দিয়ে সে অনেক সময় নতুন ইউলোথ্রিক্স হয়। ঠিক আছে, অ্যাপ্লানোস্পোর দিয়ে হয়। আবার অনেক সময় একাইনিটি, এটাও তৈরি হতে পারে।
একাইনিটির মাধ্যমেও সে কি করতে পারে, নতুন একটা ইউলোথ্রিক্স তৈরি করতে পারে। তার মানে সে এদের মাধ্যমেও নতুন ইউলোথ্রিক্স তৈরি হতে পারে, নতুন ইউলোথ্রিক্স তৈরি হবে, এই নতুন ইউলোথ্রিক্স এই শৈবাল তৈরি হতে পারে। তাহলে এই যে অ্যাপ্লানোস্পোর, একাইনিটি এগুলো আমরা পড়েছি না, তখন এদের মাধ্যমে হতে পারে, তবে মূলত জুওস্পোরের মাধ্যমে হয়। যে এই ব্যাপারটা তোমাকে গুরুত্ব সহকারে জানতে হবে যে এটা মূলত কিসের মাধ্যমে হয়, জুওস্পোরের মাধ্যমে হয়ে থাকে। ওকে, তাহলে আমরা অযৌন জনন আসলে আমরা এই জুওস্পোর নিয়ে কথা বলবো। জুওস্পোর দুই ধরনের হয়, একটা ছোটটাকে বলে মাইক্রো, যেটা একটু বড় হয় সেটাকে মেগা, মেগা মানে কি বড়, তাহলে মেগা জুওস্পোর। আর যেটা একটু ছোট হবে সেটাকে বলে কি মাইক্রো, মাইক্রো মানে কি ছোট, মাইক্রো জুওস্পোর। আচ্ছা, গেল এটা। এরপরে আসো যৌন জনন, ঠিক আছে। এখন দেখো যৌন জননের ব্যাপারটা নিয়ে আমরা একটু কথা বলবো। যৌন জনন, যৌন জননটা কি হয়, গ্যামেট, ধরো একটা শৈবাল থেকে পুং গ্যামেট হবে, আরেকটা থেকে স্ত্রী গ্যামেট আসলো। হ্যাঁ, কারণ ইউলোথ্রিক্স কি, ইউলোথ্রিক্স একটা হেটেরোথেলিক শৈবাল। ইউলোথ্রিক্স কি জানো, ইউলোথ্রিক্স একটা হেটেরোথেলিক শৈবাল। তো এই যে হেটেরোথেলিক শৈবাল, এটা দেখো এটা, ঠিক আছে, এরকম মনে করো, এটা আমি জাস্ট এমনি দিলাম আর কি। হ্যাঁ, এরকম তোমরা আবার ইয়ে করো না ভাই, এমনি ছবি আঁকলো, এত বাজে ছবি আঁকছেন, তোমরা একটু সুন্দর করে টাইম নিয়ে আইকো, এরকম দিবা। ওকে, এখন এই শৈবাল থেকে দেখো এই যে এই শৈবালের মনে করো এইটাকে বলা হয় গ্যামেটানজিয়াম, যেখান থেকে গ্যামেট তৈরি হবে। যেই কোষটা থেকে গ্যামেট তৈরি হবে ওটাকে কি বলবা, গ্যামেটানজিয়াম। যেটা থেকে জুওস্পোর তৈরি হয়েছে ওটাকে জুওস্পোরানজিয়াম বলছো, স্পোরানজিয়াম। আবার যেটা থেকে গ্যামেট তৈরি হবে তাহলে ওটাকে কি বলবা, গ্যামেটানজিয়াম। কি বলবো, গ্যামেটানজিয়াম। তাহলে এই জিনিস, এই কোষটাকে বলা হয় গ্যামেটানজিয়াম, যেটা থেকে আমার কি তৈরি হবে, গ্যামেট তৈরি হবে, গ্যামেটানজিয়াম। ঠিক আছে, এটাকে কি বলবো, গ্যামেটানজিয়াম। তো তুমি এখানে দেখো ভাইয়া, এই যে গ্যামেটানজিয়াম, গ্যামেটানজিয়ামে এরকম ধরো এখান থেকে, এই গ্যামেটানজিয়াম থেকে কি হবে, একটা কোষ বের হবে। গ্যামেটানজিয়াম থেকে কি হবে, একটা এরকম গ্যামেট বের হইল, ঠিক আছে, হ্যাপ্লয়েড, এই যে দুই ফ্লাজেলা বিশিষ্ট। তাহলে এই গ্যামেটগুলো কি হবে, দুই ফ্লাজেলা বিশিষ্ট। ওকে, এটা কি হবে, দুই ফ্লাজেলা বিশিষ্ট। এই যে দুই ফ্লাজেলা বিশিষ্ট গ্যামেট। আর এরপরে আবার তোমার এইখানে দেখো, এইখানে দেখো, এখান থেকে তোমার, সরি এখানে এটাকে একটু ইয়া দিই, এখান থেকে দেখো এই জায়গা থেকে আবার এটাও একটা গ্যামেটানজিয়াম, এখান থেকে কি হবে, এখান থেকেও একটা গ্যামেট বের হবে, ঠিক আছে, এখান থেকে একটা গ্যামেট বের হইল। তাহলে এটা মনে করো পুরুষের থেকে পুরুষ গ্যামেট, ওটা হচ্ছে স্ত্রী গ্যামেট। ওকে, ফাইন। এখন এই দুইটা আসলো, এই জায়গায় দুইটা গ্যামেট বাইরে আসবে দেহ থেকে। এটা মনে করো একটা শৈবাল, ওটা ওটা একটা ইউলোথ্রিক্স, এটা একটা ইউলোথ্রিক্স। এইটা থেকে একটা গ্যামেট আসলো, ওইটা থেকে একটা গ্যামেট বাইরে বের হইলো। এই দুইটা গ্যামেট দেখো দুইজনেরই কিন্তু কি, এই যে দুইটা করে ফ্লাজেলা, ফ্লাজেলা হচ্ছে ওর লেজ, হ্যাঁ, যেটা দিয়ে ও চলাচল করবে। তাহলে এই যে দুইটা মিলে এখন যৌন মিলন হবে। তো যৌন মিলনে কি ঘটবে দেখো, ধরো এই যে এইখানের গ্যামেট ও আসলো, আর এইখানের গ্যামেট, ওরাও দুজন মিলিত হবে, ঠিক আছে। এটারে আমরা কি বলবো, এটারে আমরা বলি যৌন মিলন। কি বলে এটাকে, যৌন মিলন, ঠিক আছে, এই জিনিসটা। এখন এইটা থেকে তারপরে কি ঘটবে দেখো, এইটা থেকে তারপরে কি ঘটবে, এইটা থেকে তারপরে এইখানে তোমার হচ্ছে এই যে একটা জাইগোট তৈরি হবে, চার ফ্লাজেলা। এই যে দুইটা ফ্লাজেলা, দুইটা মিক্স হয়ে কি হবে, এরা ছিল কিন্তু হ্যাপ্লয়েড। গ্যামেট কি হয় সবসময় মনে রাখবে, এরা কিন্তু হ্যাপ্লয়েড। এরা কি, এরা কিন্তু হ্যাপ্লয়েড কোষ। এখন এরা যখন মিলিত হবে, হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড মিলে এই যে এইখানে এরা কি তৈরি করবে, এরা হচ্ছে জাইগোট তৈরি করবে, 2n। এটা কি, এরা হচ্ছে এই যে এইখানে জাইগোট তৈরি করলো। কি তৈরি করলো, জাইগোট তৈরি করলো। ওকে, তাহলে এরা এখানে কি তৈরি করলো ভাইয়া, জাইগোট
তৈরি করলো। এই যে জাইগোট, খেয়াল করো, এই যে জাইগোট, এই জাইগোটটা এরপরে কি হবে? হ্যাঁ বলো, এই জাইগোট থেকে তারপরে গ্র্যাজুয়ালি কি ঘটবে? হ্যাঁ, এইটা মায়োসিস বিভাজন ঘটবে। এটা কি ঘটবে? মায়োসিস। এটা কি ঘটবে বলো? মায়োসিস বিভাজন ঘটবে। এইটা যখন মায়োসিস বিভাজন ঘটবে, এই যে জাইগোটটা, এটা কি হয় এরকম, ধরো এটা এখান থেকে এরকম হ্যাপ্লয়েড এরকম হয়ে যাবে, এরকম হ্যাপ্লয়েড। ও মায়োসিস বিভাজন হয়েছে, ও আবার জাইগোট কি হয়েছে? মায়োসিস বিভাজন হয়ে আবার হ্যাপ্লয়েড হয়ে গেছে। এই হ্যাপ্লয়েডগুলো থেকে আবার কি হবে? তোমার জুওস্পোর তৈরি হবে। এই হ্যাপ্লয়েডগুলো থেকেই আবার জুওস্পোর, ওই যে আগের মতো জুওস্পোর তৈরি হবে। ঠিক আছে, এগুলো থেকে আবার কি হবে? এই জুওস্পোর তৈরি হবে। জুওস্পোর তৈরি হলো মানে দেখো ব্যাপারটা এখানেই তোমার, তুমি ভাবতেছো ভাই কিসের মধ্যে কি পেঁচায় ফেলতেছি? পেঁচানোর কিছু নেই। প্রথমে নর্মাল গ্যামেট দুইটা বের হইলো, এই যেগুলো হচ্ছে গ্যামেট। এই গ্যামেট দুইটা মিলে যৌন মিলন হইলো, পুং গ্যামেট স্ত্রী গ্যামেট মিলে দুই পাশ থেকে দুইটা শৈবাল থেকে এসে এরা যৌন মিলন ঘটলো। ঘটার পরে এরা কি হয়েছে? জাইগোট তৈরি করলো। এরা কি তৈরি করলো? জাইগোট। ওকে, এবার জাইগোট কি ঘটে? মায়োসিস বিভাজন ঘটে। জাইগোটে মায়োসিস বিভাজন ঘটে, ও এরকম 4 কোষ বিশিষ্ট হ্যাপ্লয়েড, 4টা হয় না? মায়োসিস বিভাজনে কয়টা হয়? 4টা। জাইগোট বিভাজিত এরকম মায়োসিস বিভাজন করলো। এই মায়োসিস হয়ে গেলে কি হয়? এরা এখন হ্যাপ্লয়েড। এরা কি এখন? এরা কিন্তু এখন হ্যাপ্লয়েড হয়ে গেছে, তাই না? তাহলে এই মায়োসিস বিভাজনের মাধ্যমে সে আলটিমেটলি কি তৈরি করলো? এগুলা এগুলা হচ্ছে সবই জুওস্পোর। এগুলো কি? জুওস্পোর। ঠিক আছে, এগুলা সব এই যে এইগুলা জুওস্পোর তৈরি হয়েছে। এই জুওস্পোর গুলা যে তৈরি হলো, এরপরে এই জুওস্পোর গুলা আবার নতুন ইওথ্রিক্স তৈরি করবে। এদের থেকে নতুন ইওথ্রিক্স তৈরি হবে। বুঝছো? ওই যে একটু আগে আমরা যেমন দেখলাম এই জুওস্পোর গুলা, আমরা কি দেখেছি মনে আছে? এই যে জুওস্পোর, এই যে জুওস্পোর গুলা একটা নতুন গ্র্যাজুয়ালি মাটিতে ফেলে আস্তে আস্তে একটু বড় হয়েছে, হয়ে একটা নতুন ইওথ্রিক্স হয়েছে। সেম ভাবে তোমার এইখানেও যে জাইগোট থেকে জুওস্পোর তৈরি হবে, আবার ঘুরে ফিরে ওই একই জিনিস। জাইগোট ভেঙে আবার জুওস্পোর তৈরি হলো। ওই জুওস্পোর এবার কি হবে? ওই আগের মতো জুওস্পোর গুলা আবার আস্তে আস্তে বড় হয়ে আকার বড় হয়ে শৈবাল, আর মানে একটা ইওথ্রিক্স শৈবাল তৈরি করে ফেলবে। তো এইটা হচ্ছে তার যৌন জননের টোটাল ব্যাপার। তো আমি মনে করি যে তোমরা যৌন জননের ব্যাপারটা বুঝতে পারছো। এটাও সিকিউতে আসে, এই যে অযৌন যৌন, তোমারে বলে দিবে ইলেকট্রিক্সের জনন ব্যাখ্যা করো, তখন তুমি অযৌন জনন লিখবা, এই ব্যাপার এইভাবে জুওস্পোর ছবি আঁকবা। যৌন জনন যখন বলবে তখন এটাই লিখবা যে ভাই গ্যামেটানজিয়াম, এই যে এগুলোকে বলে গ্যামেটানজিয়াম, যেখান থেকে গ্যামেট তৈরি হয়। এই যে দুইটা শৈবাল, কারণ আমরা জানি ইওথ্রিক্স একটা হেটেরোথেলিক শৈবাল। এই হেটেরোথেলিক মানে বুঝছো? ইওথ্রিক্স কি? হেটেরোথেলিক। ইউলোথ্রিক্স এটা কি? হেটেরোথেলিক। ঠিক আছে, হেটেরোথেলিক শৈবাল মানে কি? হেটেরোথেলিক শৈবাল মানে কি বলো তো? হেটেরোথেলিক। ঠিক আছে, হেটেরোথেলিক শৈবাল মানে কি? মানে ভিন্ন ভিন্ন দেহে, অর্থাৎ এই যে ওর গ্যামেটগুলা এইখানে একটা ওইখানে একটা এরকম ভিন্ন ভিন্ন দেহে এর গ্যামেটগুলা থাকবে। এইটাকে বলে হেটেরোথেলিক শৈবাল। এটাকে কি বলে? হেটেরোথেলিক শৈবাল। আচ্ছা, গেল তাহলে আমাদের যৌন জননের ব্যাপারটা আমরা ক্লিয়ার। ওকে, আমার মনে হয় এই জিনিসটা তোমরা বুঝে গেছো যে কিভাবে যৌন মিলন হলো, জাইগোট হলো, জাইগোটে মায়োসিস হয়েছে, জাইগোটে মায়োসিস হওয়ার ফলে এরা জুওস্পোর তৈরি করছে, ওই জুওস্পোরগুলো থেকে নতুন ইওথ্রিক্স তৈরি হয়ে গেছে। ওকে, সো আমার মনে হয় যে তোমরা এই জিনিসগুলো ক্লিয়ার হতে পারছো যে কোনটা কি আসলে তোমাদের টোটাল ব্যাপারটা আমার মনে হয় একটা লেভেলে চলে আসছে যে ভাই আমরা এখন এই জিনিসগুলো বুঝতে পারছি। আচ্ছা, এখন আসো ছত্রাক নিয়ে কথা। ছত্রাক কি জিনিস? আচ্ছা, ছত্রাক যখন আমরা বলি ছত্রাক কি, আমি বলবো এটা অপুষ্পক, কোনো ফুল নাই, অপুষ্পক। তারপরে হচ্ছে এটাকে বলি আমরা অসবুজ, সবুজ না, তার মানে ও নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। এইটা একটা কথা, নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, অসবুজ, বা আমরা এটাকে বলি ক্লোরোফিল বিহীন, একই কথা, ক্লোরোফিল নাই এজন্য সবুজ না, সে একটু বর্ণহীন সাদা এরকম কালার হয়, তো অসবুজ। এরপরে আমরা বলতে পারি যে ওর অভাস্কুলার,
অভাস্কুলার মানে ওর কোনো জাইলেম ফ্লোয়েম এই টিস্যুগুলো নাই। হ্যাঁ, জাইলেম ফ্লোয়েম ওই পানি পরিবহন করবে, খাদ্য পরিবহন করার মতো টিস্যু ওর নাই, অভাস্কুলারও বলা যায়। ঠিক আছে, অভাস্কুলারও বলা যায়। এরপরে হাইফি সমৃদ্ধ, আরেকটা কথা কি বলছে, হাইফি সমৃদ্ধ। ওকে, হাইফি সমৃদ্ধ মানে কি ভাইয়া, ওর দেহগুলো এরকম শাখা শাখা যুক্ত থাকে, এইটাকে বলে হাইফি। মানে হাইফি কি এরকম, ওর দেহে এরকম শাখা থাকবে, এই জিনিসগুলো যে থাকে এটাকে বলে হাইফি। তাহলে এই যে ছত্রাকের শাখা, এটাকে কি বলি আমরা, হাইফি। হাইফি। তো এইটা হচ্ছে ছত্রাক, এবং সে শোষণ প্রক্রিয়ায় খাবার গ্রহণ করে। আচ্ছা, এগুলো নিয়ে বিস্তারিত ছত্রাকের বৈশিষ্ট্যটা আমরা জানবো। ছত্রাকের অবস্থানের একটু খেয়াল করি। ছত্রাকের অবস্থান কোথায় থাকে? সব জায়গায় থাকে, মাটিতে বলো, পুকুরের কাছে বলো, নদী নালা যা বলো, যেখানে বলবা, কাঠের উপরও থাকতে পারে, দেয়ালে থাকতে পারে। সো ছত্রাক সব জায়গায় থাকতে পারে। ওকে, এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন আমি তোমাকে দিলাম যে ছত্রাক এরকম এরকম হতে পারে। এখন আমাদের ছত্রাকের বৈশিষ্ট্যটা নিয়ে একটু জানতে হবে। ঠিক আছে ভাইয়া, বৈশিষ্ট্যটা খেয়াল রাখতে হবে যে বৈশিষ্ট্যটা কি, বৈশিষ্ট্যে কি কি আমরা জানবো সেগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। এবার আসো ছত্রাকের বৈশিষ্ট্য, আমরা এবার আলোচনা করব ছত্রাকের বৈশিষ্ট্যটা নিয়ে। দেখো, এই বৈশিষ্ট্যগুলো তুমি জানলে তুমি কিন্তু ওই যে শৈবাল ছত্রাকের পার্থক্যটা সুন্দর করে দিতে পারবা। আচ্ছা, প্রথমত আমরা দেখি ক্লোরোফিল বিহীন। কি বলছে? ক্লোরোফিল বিহীন, তার মানে ওর ক্লোরোফিল নাই, তার মানে ও কোনো খাদ্য তৈরি করে না, খাদ্য তৈরি করে না। তাহলে এই যে ছত্রাক, আমরা শৈবালে দেখেছিলাম নিজের খাবার নিজে তৈরি করে, স্বভোজী, কিন্তু এরা নিজের খাবার নিজে তৈরি করে না, খাদ্য তৈরি করে না। আচ্ছা, এটা গেল ক্লোরোফিল বিহীন। এদিকে আসো মৃতজীবী পরজীবী মিথজীবী। মৃতজীবী পরজীবী মিথজীবী মানে কি? মানে মৃত বস্তু খেয়ে বেঁচে থাকে, মৃত বস্তুর উপর নির্ভর। ঠিক আছে, কিসের উপরে? মৃত বস্তুর উপর নির্ভর, উপর নির্ভর করে। মিথজীবী মানে কি? মানে দুইজন মিলেমিশে থাকে, বেস্ট ফ্রেন্ডের মতো, বেস্ট ফ্রেন্ড। আর পরজীবী মানে কি? পরজীবী মানে হচ্ছে অন্যের উপরে আমি নির্ভর করে বাঁচবো, আমি নিজে কিছু করবো না, অন্যের উপরে বাঁচবো। আর মৃতজীবী হচ্ছে মরা জিনিস খেয়ে বাঁচে। তো এই ছত্রাক সব রকম, মানে ও মৃতজীবী হতে পারে, পরজীবী হতে পারে, মিথজীবী হতে পারে। ও তোমার বেস্ট ফ্রেন্ড হতে পারবে, ও তোমার সুসময়ের বন্ধু, মানে তোমার সাথে খালি থাকবে, তোমার কোনো হেল্প করবে না, কিন্তু তোমার সাথে তোমার থেকে সবকিছু খালি নিবে, ওরকমও হইতে পারে। আবার মানে এমনও হইতে পারে যে তুমি মরে গেছো, তোমার জায়গা সম্পত্তি বেচে খেয়ে ফেলতেছে। ছত্রাক হচ্ছে এরকম পরজীবী, মৃত জিনিসও খেয়ে ফেলে। তো এইটা হচ্ছে যে ওর আরেকটা যে হতে পারে এরকম। এরা সুকেন্দ্রী। দেখো ছত্রাকের এই বৈশিষ্ট্যটা খেয়াল করো, সুকেন্দ্রী, অর্থাৎ এদের নিউক্লিয়াস সুগঠিত, এদের রাইবোজোম আমাদের মতো আর 80S। সো এইটাকে বলছে যে নিউক্লিয়াস সুগঠিত। নিউক্লিয়াসটা কি? ওদের সুগঠিত। সুগঠিত নিউক্লিয়াস থাকবে, সবকিছু ঠিকঠাক সুন্দর এরকম থাকবে। ওকে, নিউক্লিয়াস কেমন? সুগঠিত থাকে এবং গঠনমূলকভাবে এভাবে সুন্দরভাবে সাজানো থাকে, নিউক্লিয়াস সুগঠিত। আচ্ছা, এরপরে আসো কোষ প্রাচীর। কোষ প্রাচীরে কি বলছে? কোষ প্রাচীর বলছে যে এইটার দেখো ওর সেল মানে কাইটিন দ্বারা নির্মিত। এইটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে কাইটিন কাইটিন কাইটিন, তাই না? এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। তো এইটা দেখো, এই যে কাইটিন নির্মিত। কি নির্মিত ভাইয়া বলো? কাইটিন নির্মিত। ঠিক আছে, এটা কি নির্মিত? কাইটিন নির্মিত। তাহলে এই যে কোষ প্রাচীর, কাইটিন একটা মোটা প্রাচীর, এটা দ্বারা নির্মিত। এরপরে আসো সঞ্চিত খাবার। ওর সঞ্চিত খাবারটা কি? ওর সঞ্চিত খাবার হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন, এরপরে হচ্ছে তৈলবিন্দু, এগুলা মানে এগুলা দিয়ে সে জমা রাখতে পারে তার ভিতর। হ্যাঁ, সঞ্চিত খাবার। তাহলে আমরা অনেকগুলো তথ্য জানলাম, যে তথ্যগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। যে দেখো কোষ প্রাচীর, কাইটিন। কাইটিন কি জিনিস? এটা এক ধরনের বিশেষ শর্করা। হ্যাঁ, কাইটিন হচ্ছে কি? শর্করা, একটা বিশেষ, যেই শর্করাটা হচ্ছে যে ওইখানে গ্লুকোজের হাইড্রক্সিল মূলকের জায়গায় অ্যামিন মূলক ঢুকে যায়, তখন এই যৌগটাকে বলে কাইটিন। ওকে, সো কি বলছি? হাইড্রক্সিল মূলক, OH মূলকের জায়গায় অ্যামিন মূলক বসে গেলে ওই যে শর্করাটা হয়, এটাকে বলে কাইটিন। সো ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন, এবং কাইটিন অনেক শক্ত মজবুত হয়।
সো ওর এটা এরকম সঞ্চিত খাবার, গ্লাইকোজেন থাকে, তৈলবিন্দু থাকে। আচ্ছা ঠিক আছে, এদের জননাঙ্গগুলা আমাদের জননাঙ্গ কেমন, আমাদের পুরুষ বা স্ত্রী জননাঙ্গ এগুলো হচ্ছে বহুকোষী, মানে একটু বড় হয়, বহুকোষী হয়। তো ওদের জননাঙ্গ জাস্ট এককোষী। ওদের জননাঙ্গ কেমন, এককোষী জননাঙ্গ, ঠিক আছে। ওদের জননাঙ্গটা কেমন, এককোষী ঘটবে, ওকে, এককোষী থাকবে, মানে একটা কোষের মতো এরকম জননাঙ্গ থাকে। তাহলে দেখো ভাই, আমরা এই যে আপাতত এখানে 6টা বৈশিষ্ট্য বললাম, 6টা বৈশিষ্ট্য আশা করি তোমরা ক্লিয়ার হইতে পারছো যে আসলে কি। আচ্ছা, এখন আসো বাকি আরো বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেই। সবগুলোই আমরা পড়বো, কারণ এগুলো আমাদের সিকিউ এমসিকিউ দুই জায়গাতেই কাজে লাগবে, ঠিক আছে। সিকিউতে লাগবে, এমসিকিউতে লাগবে। আচ্ছা, আর এমসিকিউ এর জন্য তোমরা চিন্তা করবা যে শৈবালের, যেমন শৈবালের অনেক গুরুত্ব আছে, সেটা সৃজনশীলে খুব একটা আসতে দেখা যায় না, কিন্তু এমসিকিউতে ওটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এমসিকিউতে ভালো করে পড়বা। আবার ছত্রাকেরও গুরুত্ব, উদাহরণগুলো এমসিকিউ এর জন্য টুকটাক আসে, টুকটাক কিছু জিনিস আসে, সেটার জন্য আমাদের দাগানো পিডিএফগুলো একটু দেখে নিলে তোমাদের জন্য সুবিধা। আর এই বৈশিষ্ট্যগুলো সিকিউ যে টপিকগুলো আমরা এখানে একদম সৃজনশীল আসবেই, এগুলো থেকে ঘুরে ফিরে আসে, এই টপিকগুলো যেগুলো আমরা তোমাদেরকে এখানে জোর দিচ্ছি, এই টপিকগুলোর মধ্যেও কিন্তু অনেক এমসিকিউ, যেমন ধরো এই যে ছত্রাকের বৈশিষ্ট্য শিখাচ্ছি, এখান থেকেও কিন্তু বহুত এমসিকিউ পাবা, যে ছত্রাকের বৈশিষ্ট্য 9 কোনটি বা এরকম এরকম করে দিবে। আচ্ছা, তো আসো, ওদের ভাস্কুলার টিস্যু কি আছে, নেই, ওদের ভাস্কুলার টিস্যু নাই, জাইলেম ফ্লোয়েম ওদের থাকে না, ঠিক আছে। তাহলে আরেকটা বৈশিষ্ট্য জানলাম যে ওদের জাইলেম ফ্লোয়েম নাই। শৈবাল ছত্রাক দুজনের একজনেরও জাইলেম ফ্লোয়েম বলে কিছু নাই। আচ্ছা, জাইগোট বলছে ওদের জাইগোট কখনো বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। জাইগোট কি হয় না, বহুকোষী ভ্রূণে পরিণত হয় না, এটার কথা বলছে। জাইগোট কখনোই বহুকোষী ভ্রূণে পরিণত হয় না, ঠিক আছে। জাইগোটটা কি হয় না, বহুকোষী ভ্রূণে কখনো পরিণত হবে না, তার মানে ওদের জাইগোটে মায়োসিস বিভাজন হয়। তাহলে কি বলছে, জাইগোটে মায়োসিস বিভাজন ঘটে, ওকে, জাইগোটে মায়োসিস বিভাজন ঘটে। সো জাইগোট কখনোই ওই যে আমাদের মতো যে জাইগোটটা মাইটোসিস বিভাজন হয়ে বহুকোষী হবে, এমনটা ঘটে না। ওদের হ্যাপ্লয়েড স্পোর থাকে, এটা দিয়ে ওরা বংশ বিস্তার করতে পারে। হ্যাপ্লয়েড স্পোর, এটা দিয়ে কি করতে পারে, সে বংশ বিস্তার। ওই যে আমরা একটু আগে যেমন স্পোর পড়লাম না, দেখো শৈবাল ছত্রাকে অনেক কিছু মিল আছে। এই যে ওরা স্পোর দিয়ে বংশ বিস্তার করে, ওদের জাইগোট কখনো ভ্রূণ বহুকোষী হয় না, এগুলো কিন্তু মোটামুটি দুজনেরই সেম, শৈবাল ছত্রাক, তাই না। তাহলে এখানে আমরা একটা জিনিস বুঝলাম যে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশ বিস্তার করে। আচ্ছা, এরপর আসো থ্যালাস। ওর থ্যালাসটা কেমন, ওর থ্যালাস হচ্ছে হ্যাপ্লয়েড। বুঝছো, এটা কি হ্যাপ্লয়েড। তো এটা কেন হ্যাপ্লয়েড, থ্যালাস এটা কেন হ্যাপ্লয়েড, কারণ এটা জাইগোটে মায়োসিস বিভাজন ঘটে। তো জাইগোটে যখন মায়োসিস বিভাজন ঘটবে তখন এটা কি হয়, জাইগোটে খেয়াল করো, জাইগোটে যখন মায়োসিস বিভাজন ঘটবে তখন এটা থ্যালাসটা হ্যাপ্লয়েড হয়। থ্যালাসটা কি হয়, হ্যাপ্লয়েড গড়নের হয়ে থাকে। আচ্ছা, পুষ্টি সংগ্রহ, দেখো ও কিভাবে পুষ্টি সংগ্রহ করবে, শোষণ প্রক্রিয়ায়, মানে ওর তো মুখ নাই আলাদা। হ্যাঁ, থ্যালাস, আচ্ছা তোমরা অনেকে বলতে পারো থ্যালাস কি, থ্যালাস হচ্ছে, সহজ কথা বলি, জাইগোট থেকে যেটা তৈরি হয়, জাইগোটের পরের ধাপটাকে বলে থ্যালাস। জাইগোটের পরের ধাপটাকে কি বলি আমরা, থ্যালাস, ওকে, এটা। আচ্ছা, পুষ্টি সংগ্রহ খেয়াল করো, পুষ্টি সংগ্রহ কিভাবে করে, শোষণ প্রক্রিয়ায়। কিভাবে করবে পুষ্টি সংগ্রহটা, শোষণ প্রক্রিয়ায় সে পুষ্টি সংগ্রহ করে, শোষণ প্রক্রিয়ায়, তার মানে সে কি করবে, শোষণ করে নেবে, শোষণ, এই প্রক্রিয়ায় সে পুষ্টি সংগ্রহ করে। অভিযোজন ক্ষমতা একটু খেয়াল করি আমরা, অভিযোজন ক্ষমতা, এই যে ছত্রাকের অভিযোজন ক্ষমতা অনেক, মানে সে যে কোনো পরিবেশে যে কোনো তাপমাত্রায় টিকে থাকতে পারবে। যেমন এইটা বলছে যে ওদের অভিযোজন ক্ষমতা তীব্র, অনেক বেশি। যেমন ও 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াসে বাঁচে, এত পর্যন্ত বাঁচতে পারে। তার মানে দেখো, একদম শীত এবং একদম গরম দুই পরিবেশেই সে কিন্তু নিজেকে মানায় নিতে পারে ছত্রাক। এজন্য ছত্রাক যে কোনো জায়গায় জন্মাতে পারে। ছত্রাক কি ভাইয়া, যে কোনো জায়গায় ও জন্মাবে, হ্যাঁ, যে কোনো, কারণ ওর মানায় নিতে পারে। অভিযোজন ক্ষমতা মানে কি, মানায় নেওয়া, ওকে। আচ্ছা, পুষ্টি সংগ্রহ আমরা বললাম শোষণ, সে জাস্ট শোষণ করে নিবে, শোষণ করে নিজের ভিতরে রেখে দিবে। আর জাইগোটের এগুলো আমি সবই বললাম, জাইগোট কি হয়, বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। থ্যালাসটা
কি জিনিস? থ্যালাস হচ্ছে ভাইয়া জাইগোটের থেকে যেটা তৈরি হয়, জাইগোট বিভাজিত হয়ে যেটা তৈরি করবে সেটাকেই থ্যালাস বলে। তো জাইগোটে তো ওদের মায়োসিস বিভাজন ঘটে, তো মায়োসিস বিভাজন ঘটলে সেটা কি হবে? মায়োসিসে কি হয়? ডিপ্লয়েড কোষ হ্যাপ্লয়েড হয়, রাইট? ডিপ্লয়েড কোষ হ্যাপ্লয়েড হয়। তো এই জিনিসটা এখানে ঘটে, যার জন্য থ্যালাসটা হ্যাপ্লয়েড হয়। আর বাকি সব কিছু আশা করি তোমরা এই যে ছত্রাকের বৈশিষ্ট্যগুলা তোমরা ইন ডিটেইলসে বুঝতে পারছো, শিখতে পারছো। ওকে, সো এখন আমরা যাব হচ্ছে ছত্রাকের গুরুত্ব। হ্যাঁ, ছত্রাক গুরুত্ব কি, কেমন, ভালো না খারাপ, কিরকম দিকে, সবকিছু আমরা একটু জানবো। তো দেখো, প্রথমত গুরুত্ব মানে কি? গুরুত্ব মানে তুমি এখানে উপকারিতা, ভালো দিক খারাপ দিক দুটোই। তো এই যে দেখো ছত্রাকের আমরা প্রথমে জানবো উপকারিতা, মানে কিভাবে আমাদের জন্য ছত্রাক কাজের ভালো কাজ করে, এগুলো আমাদের সিকিউতে অনেক আসে। হ্যাঁ, সিকিউতে অনেক আসে যে ছত্রাকের এই গুরুত্বটা বলো। দেখো শৈবাল ছত্রাকের একটা বড় অধ্যায়, এই জায়গা থেকে তোমাকে কতগুলা জিনিসই কিন্তু সিকিউতে বারবার আসে, ওগুলাই বুঝে শুনে একটু লিখে লিখে নোট করে ফেলবা যে আমি এইটা আসলে এটা লিখবো, এবং এগুলো এমসিকিউতেও লাগে। এমন না যে এই ছত্রাকের গুরুত্ব খালি সিকিউ, এমসিকিউ তো কিন্তু এগুলো থেকে এমসিকিউ দিবে যে এইটা উদাহরণ কোনটা, ওইটার উদাহরণ কোনটা, এটা কার মধ্যে দেখা যায়, এগুলো আসবে। আচ্ছা, সো প্রথমত আমি যদি বলি, দেখো খাদ্য হিসেবে, হ্যাঁ একটা পয়েন্ট, তাহলে আমরা খাদ্য হিসেবে কাকে ব্যবহার করি বলো তো? এগারিকাস। কাকে ব্যবহার করব? এগারিকাসকে ব্যবহার করব, তাই না? এগারিকাস আমরা কি হিসেবে ব্যবহার করি বলো? এটা কি? মাশরুম। মাশরুম, ঠিক আছে। এগারিকাসকে আমরা কি হিসেবে ব্যবহার করি? মাশরুম হিসেবে ব্যবহার করি, রাইট? তাহলে এইটা হচ্ছে একটা খাদ্য হিসেবে আমরা ব্যবহার করলাম। আচ্ছা ফাইন, এরপরে আসো ওষুধ তৈরিতে। ওষুধ তৈরিতে কিরকম? ওষুধ তৈরিতে আমরা দেখি যে দেখো ক্ল্যাভিসেপস নামক একটা শৈবাল থেকে, ক্ল্যাভিসেপস, এই ক্ল্যাভিসেপস শৈবাল থেকে আমাদের এরগট নামে একটা ঔষধ তৈরি হয়। এরগট, এরগট। এই এরগটের কাজ কি জানো? ক্ল্যাভিসেপস যে ছত্রাক থেকে এরগট, এই এরগট ঔষধটা রক্তক্ষরণ বন্ধ করতে, এই যে গর্ভবতী মায়েদের ওই যে জন্ম দেওয়ার সময় রক্তক্ষরণ হয়, রক্তক্ষরণ বন্ধ করতে, রক্তক্ষরণ বন্ধ করতে এরগট দেওয়া হয়। রক্তক্ষরণ বন্ধ করতে কি দেওয়া হয়? এরগট দেওয়া হয়। এটা হচ্ছে ক্ল্যাভিসেপস থেকে বানানো হয়। কোথা থেকে? ক্ল্যাভিসেপস থেকে বানানো হয়। আবার এরকমই একটা ঔষধ আছে যেটার নাম সাইক্লোস্পোরিন ঔষধ। সাইক্লোস্পোরিন, এই যে সাইক্লোস্পোরিন ঔষধ, এই ঔষধটা কিসে ব্যবহার হয় জানো? এটাও ছত্রাক থেকে তৈরি করা হয়েছে। এটাও কি ছত্রাক থেকে? এইটা তৈরি হয়, মানে এইটা ব্যবহার হয় অঙ্গ ট্রান্সপ্ল্যান্ট। মনে রাখো সাইকেল, সাইকেলে কি হয়? মানে এরকম ঘুরে। অঙ্গ ট্রান্সপ্ল্যান্টে কি হয়? একটা অঙ্গ থেকে আরেকটা অঙ্গ, মানে একটা অঙ্গ সরায় আরেকটা অঙ্গ বসায়, তাই না? তো ওই যে সাইকেল, এরকম অঙ্গ ট্রান্সপ্ল্যান্ট, অঙ্গ ট্রান্সপ্ল্যান্টে এটা ব্যবহৃত হয়। অঙ্গ ট্রান্সপ্ল্যান্টে এটা ব্যবহৃত হবে, ঠিক আছে? অঙ্গ ট্রান্সপ্ল্যান্টে ব্যবহৃত হবে। ওকে, এরগট থেকে ক্ল্যাভিসেপস, এরগট, আর এটা তো গেল। আর কি আছে? আরেকটা আছে অ্যাসপারজিলাস থেকে একটা স্টেরয়েড। অ্যাসপারজিলাস যে ছত্রাক, এই অ্যাসপারজিলাস, এই ছত্রাক থেকে, এই ছত্রাক থেকে আমার কি তৈরি হবে? এই ছত্রাক থেকে আমাদের হচ্ছে এরকম স্টেরয়েড তৈরি হয়, যেটা এই স্টেরয়েড ঔষধ, এই যেই ঔষধটা আমরা আর্থ্রাইটিস, ওই যে বলে না বাতে ব্যথা, জয়েন্টে ব্যথা, বাতে, হ্যাঁ এগুলো ব্যথা করে, এই আর্থ্রাইটিস রোগে এটা ব্যবহার হয়। আর্থ্রাইটিস রোগে ব্যবহার, ঠিক আছে? এটা কোথায় ব্যবহার হয়? আর্থ্রাইটিস রোগে ব্যবহার হয়। তাহলে এইগুলো হচ্ছে ওষুধ তৈরিতে তোমার টোটাল ব্যাপার। ওকে, ওষুধ তৈরিতে আমরা এই জিনিসটা ব্যবহার করি খাদ্য হিসেবে, এবং ওষুধ তৈরিতে এটা লাগে। জৈব অ্যাসিড ও উৎসেচক, কি বলছে? উৎসেচক তৈরিতে। উৎসেচক মানে কি? এনজাইম। উৎসেচক মানে কি? এনজাইম। তো এই যে এগুলা তৈরিতে, যেমন দেখো স্যাকারোমাইসিস, স্যাকারোমাইসিস যে ছত্রাক, এই স্যাকারোমাইসিস ছত্রাক থেকে তোমার ইনভার্টেজ এনজাইম তৈরি হয়। ইনভার্টেজ এনজাইম তৈরি হয়, ঠিক আছে? স্যাকারোমাইসিস থেকে ইনভার্টেজ এনজাইম তৈরি হয়। এটা স্যাকারোমাইসিস থেকে কি তৈরি হয়? ইনভার্টেজ এনজাইম। আচ্ছা, তারপরে বলছে পরিবেশ সংরক্ষণ।
পরিবেশ সংরক্ষণে ও যেমন বিভিন্ন তোমার হচ্ছে যে বর্জ্য পদার্থগুলোকে দূষণ মুক্ত করে, তাহলে ও কিভাবে করে? দূষণ মুক্ত করে। এই যে এই জিনিসটা দূষণ মুক্ত করবে, দূষণ মুক্ত করবে পরিবেশ সংরক্ষণে, তার মানে দূষিত পদার্থগুলো থেকে মুক্ত রাখবে, এটার কথা বলছে। তাহলে আমরা ছত্রাকের গুরুত্বের এখানে এই যে জৈব অ্যাসিড এই উৎসেচক তৈরি, তারপরে আমরা এখানে দেখলাম পরিবেশ সংরক্ষণ মানে সে দূষিত পদার্থ থেকে ওকে মুক্ত করতেছে। হরমোন, এবার আসো হরমোনে কি বলছে? হরমোন ও এই যে একটা হরমোন আছে জিবেরেলিন, এইটা আমরা একটা ছত্রাক থেকে বানাতে পারি। এই জিবেরেলিন হরমোন হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি হরমোন। এই হরমোনটা দিলে উদ্ভিদ বড় হইতে পারে, ঠিক আছে, উদ্ভিদটা বড় হয়ে যায়, এটাকে বলে ওর বৃদ্ধি হরমোন। তো এই যে এইটা কোথা থেকে হয়? এই জিবেরেলা ফুজিকোরই এই ছত্রাক থেকে, এই জিবেরেলা ফুজিকোরই এই ছত্রাক থেকে কি হয়? তোমার হচ্ছে এই জিবেরেলিন হরমোনটা তৈরি হয়। এটা থেকে কি হয়? জিবেরেলিন হরমোন তৈরি হয়। ওকে, এই জিবেরেলিন হরমোনটা হচ্ছে বৃদ্ধি হরমোন। এটা কি করে? উদ্ভিদের বৃদ্ধি ঘটায় এই হরমোনটা। ওকে, তাহলে আমরা এই যে ওর গুরুত্বগুলা, ওকে, সো আমরা দেখো আমরা কিন্তু ছত্রাকের গুরুত্বগুলার উপকারী দিক, এই যে পরিবেশ সংরক্ষণ করে, হরমোন তৈরি করে, তাই না? এই যে হরমোন জিবেরেলা ফুজিকোরই বৃদ্ধি হরমোন, উদ্ভিদের বৃদ্ধি ঘটায়, এইটা থেকে পাওয়া যায়। স্যাকারোমাইসিস ছত্রাক থেকে ইনভার্টেজ এনজাইম পাওয়া যায়, ওষুধ তৈরিতে, খাদ্য হিসেবে অ্যাগারিকাস। তাহলে আমরা এগুলো জানলাম। এখন আসো শিল্পদ্রব্য। হ্যাঁ, শিল্পদ্রব্য এই যে যেমন ভিটামিন বি ও সি পাই, কোথা থেকে পাই? এটা স্যাকারোমাইসিস বা ইস্ট ছত্রাক থেকে আমরা এটা পেতে পারি, ঠিক আছে? এটা কোথা থেকে পেতে পারি? স্যাকারোমাইসিস বা ইস্ট ছত্রাক থেকে আমরা এই ভিটামিন বি সি এটা পেতে পারি, তাই না? ভিটামিন বি সি এই জিনিসগুলো পেতে পারি। আবার দেখো একই সাথে এই যে পাউরুটি কেক, এদের পিছনেও ইস্ট, কোনটা আছে? ইস্ট ছত্রাক থেকে আমরা এই পাউরুটি কেক এগুলো কিন্তু ওই যে পাউরুটি ফোলানোর জন্য, কেক ফোলানোর জন্য কি দেয়? ইস্ট ব্যবহার করে, এটাও এক ধরনের ছত্রাক। মদ তৈরি করতেও আমার কি লাগে? ইস্ট লাগে। মদ তৈরি করতেও সেখানেও আমার ছত্রাকের ব্যবহার থাকে। তাহলে এই যে বিভিন্ন শিল্পদ্রব্য, যে পাউরুটি, কেক, মদ তৈরি করা, বিভিন্ন ভিটামিন তৈরি করা, এই সব কিছুর ক্ষেত্রে কিন্তু আমার কি আছে? ছত্রাকের উপকারিতা আছে। তাহলে তুমি যখন তোমাকে ছত্রাকের গুরুত্ব বলবে, তুমি উপকারিতা লিখবা, এরপরে তুমি যেটা লিখবা উপকারিতা, ভালো দিকটা তো সব লিখলে, যে পয়েন্ট পয়েন্ট করে সুন্দর করে লিখলে তুমি ভালো নাম্বার পাবে, এটা আমি তোমাকে গ্যারান্টি দিলাম। সুন্দর করে পয়েন্ট করে লিখতে হবে, ঠিক আছে? এই যে নীল কালি ব্যবহার করবা দরকার হলে, যে এইভাবে ভাবে। এখন আসো ছত্রাকের ক্ষতিকর প্রভাব। ছত্রাকের ক্ষতিকর প্রভাবে কি বলছে? খাদ্যদ্রব্য পচন। হ্যাঁ, খাদ্যদ্রব্য পচন। তো খাদ্যদ্রব্য পচনটা কি? অ্যাসপারজিলাস। এটা কি? অ্যাসপারজিলাস ছত্রাক। এই অ্যাসপারজিলাস ছত্রাক কি করে? খাদ্য নষ্ট করে। এই অ্যাসপারজিলাস, তার মানে কি? এগুলো খারাপ দিক। এগুলো কি দেখো খারাপ দিক, ক্ষতিকর দিক। অ্যাসপারজিলাস ছত্রাক খাদ্য নষ্ট করে, খাদ্য মানে তোমার পচায় ফেলে, বিষক্রিয়া তৈরি করে। আবার কিছু কিছু ছত্রাক উদ্ভিদের রোগ তৈরি করে, যেমন তুমি দেখো এই যে হেলমিনথোস্পোরিয়াম অরিজেই এইটা কি করে জানো? এটা ধান গাছের রোগ করে। কোথায়? অরিজেই ধান গাছের রোগ করে, ধান গাছের রোগ তৈরি করে, এটা ধান গাছের রোগ তৈরি করে, হেলমিনথোস্পোরিয়াম অরিজেই। আচ্ছা, তারপরে আসো যে এইখানে কি বলছে? ফাইটোফথোরা ইনফেস্টান্স। এটা কি? ফাইটোফথোরা ইনফেস্টান্স। এই যে এইটা ফাইটোফথোরা ইনফেস্টান্স, এইটা কোথায়? এইটা আলুতে রোগ করে, আলুর বিলম্বিত ধসা, আলুতে রোগ ঘটায় এটা। তাহলে এই যে হেলমিনথোস্পোরিয়াম অরিজেই এটা ধান গাছের রোগ ঘটায়, ফাইটোফথোরা ইনফেস্টান্স এটা আলুতে রোগ ঘটায়, ঠিক আছে? তাহলে উদ্ভিদেরও রোগ ঘটানোর পিছনেও দেখো ছত্রাকের একটা খারাপ ভূমিকা আছে। এরপরে আসি প্রাণীর রোগ। হ্যাঁ, প্রাণীর রোগ, যেমন প্রাণীর রোগ এই যে মাইক্রোস্পোরিয়াম একটা ছত্রাক আছে, এগুলো হেডলাইন দিয়ে লিখবা। মাইক্রোস্পোরিয়াম, খেয়াল করো, মাইক্রোস্পোর, মাইক্রো অল্প। তাহলে এই যে মাইক্রো মানে অল্প, অর্থাৎ
তোমার চুল অল্প থাকবে, মানে টাক, মানুষের টাক সৃষ্টি করে এই মাইক্রোস্পোরিয়াম ছত্রাক। ঠিক আছে, তাহলে মাইক্রো মানে কি অল্প, তাহলে চুল অল্প থাকলে এটার কি বলে টাক, তাহলে ও টাক সৃষ্টি করে, ও কি করে টাক সৃষ্টি করে। এরপরে যেমন কাগজ নষ্ট করে, এই যে কিছু ছত্রাক আছে যেমন পেনিসিলিয়াম, এটা হচ্ছে কাগজ নষ্ট করে ফেলে, পেনিসিলিয়াম, ফুসারিয়াম, এরকম আরো অনেকগুলো আছে, কাগজ নষ্ট করতে পারে, কাগজও নষ্ট করে। ঠিক আছে, এরপরে বলছে চামড়া ও কাপড়ে চিতি, চিতি মানে বুঝো, চিতি হচ্ছে দাগ, এটা মানে কি দাগ, চিতি মানে কি দাগ তৈরি, ওই যে কালো কালো স্পট পড়ে যায় কাপড়ে বা চামড়ায়, এইটা কার জন্য, অ্যাসপারজিলাস ছত্রাক। হ্যাঁ, অ্যাসপারজিলাস এই ছত্রাক কি করে, এই চিতি তৈরি করে। অ্যাসপারজিলাস ছত্রাকের কারণে ওই যে দেখা যায় কাপড় তুমি এমনি রেখে দিছো, ওই কাপড়ের দাগ দাগ কালো কালো দাগ পড়ে গেছে। মাছের রোগ, খেয়াল করো, মাছের রোগ কি বলছে, মাছের রোগে আমরা বলি এটা কি স্যাপ্রোলেগনিয়া, স্যাপ্রোলেগনিয়া। ঠিক আছে, স্যাপ্রোলেগনিয়া এটা মাছের রোগ তৈরি করে, স্যাপ্রোলেগনিয়া মাছের রোগ তৈরি করে। মাছের রোগ স্যাপ্রোলেগনিয়া কি করে, স্যাপ্রোলেগনিয়া হচ্ছে স্যামন মাছের রোগ তৈরি করে, স্যামন মাছের রোগ তৈরি করে। ঠিক আছে, স্যামন মাছের ফুলকায় আক্রমণ করে স্যাপ্রোলেগনিয়া, স্যামন মাছের রোগ তৈরি করে স্যাপ্রোলেগনিয়া। ঠিক আছে, স্যাপ্রোলেগনিয়া। ওকে, তাহলে আমরা মোটামুটি কি এই ব্যাপারটা ক্লিয়ার, ছত্রাকের ক্ষতিকর প্রভাব, ব্যাপারগুলা খাবার পচায়, উদ্ভিদের রোগ, প্রাণীর রোগ, মাছের রোগ, চামড়া কাপড় এগুলা নষ্ট করে ফেলে। এখন মানুষের রোগেও তো থাকে কি না, মানুষের রোগেও থাকে, যেমন এই যে জাইগোমাইকোসিস। হ্যাঁ, মানুষের ছত্রাক দিয়ে জাইগোমাইকোসিস রোগ হয়, এটা কোথায় হয়, মস্তিষ্কে, আমাদের মস্তিষ্ক, তারপরে হচ্ছে ফুসফুস এই জায়গাগুলোতে কি ঘটে, ফুসফুসে ঘটে, এই জায়গাগুলোতে ঘটে কে, জাইগোমাইকোসিস। তাহলে মাইকোসিস মানে কি, মাইকোসিস মানে ছত্রাক দিয়ে রোগ হবে, এটারই বলে কি মাইকোসিস। ঠিক আছে, ওকে। তারপরে এই যে ব্রঙ্কোমাইকোসিস, এটাও কোথায়, ফুসফুস এগুলাতে ঘটবে, ফুসফুস শ্বাসনালী এই জায়গাতে যদি ঘটে এটাকে বলে ব্রঙ্কোমাইকোসিস। তাহলে মস্তিষ্ক এগুলাতে ঘটলে জাইগোমাইকোসিস, এখানে ঘটলে ব্রঙ্কোমাইকোসিস। ক্যান্ডিডিয়াসিস, ক্যান্ডিডা নামে একটা ছত্রাক আছে, ক্যান্ডিডা অ্যালবিকান্স এটা বলে। তো এই যে ক্যান্ডিডা, এই ছত্রাকটা ক্যান্ডিডিয়াসিস ঘটায়, অর্থাৎ মুখ ও গলবিলে আক্রমণ। এটা কোথায় আক্রমণ করবে, মুখ ও গলবিলে আক্রমণ। ঠিক আছে, এই জায়গাটাতে আক্রমণ করে ক্যান্ডিডিয়াসিস। তাহলে এটাকে তখন কি বলি আমরা, বলো, এটাকে বলা হয় ক্যান্ডিডিয়াসিস। ওকে, ক্যান্ডিডিয়াসিস বলা হচ্ছে। তাহলে আমরা কি এই পয়েন্টটুকু ক্লিয়ার, এই যে টোটাল জিনিসটা, এই টোটাল জিনিসটা আমরা আশা করি বুঝে গেছি, আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার আসো অ্যাগারিকাস নিয়ে, এবার আমরা কি নিয়ে জানবো, অ্যাগারিকাস নিয়ে আমরা জানবো। তো এই যে ছত্রাকের গুরুত্ব এত কিছু পড়লাম, এগুলা সৃজনশীলে প্রচুর আসে। আরেকটা জিনিস আসে এই অ্যাগারিকাস মানে মাশরুম। এই যে এটা দেখো, একটা নর্মাল মাশরুম দেখা যাচ্ছে, অনেক জায়গায় এটাকে ব্যাঙের ছাতা এগুলোও বলা হয়। তো এই যে মাশরুমের গঠন, এই গঠনটা তোমাদের আসে, এটা তো একটা অ্যাগারিকাস, এটাকে ব্যাঙের ছাতাও বলে এরকম। এখন আসো ওর দৈহিক গঠনে আমরা একটু যাব, যে ওর দেখতে কি আছে, কি কি অবস্থা না। তো প্রথমে এরকম রাখি, আচ্ছা দেখো, এরকম একটু আমরা দিয়ে দিলাম, আমি একটু জাস্ট শাখা এগুলো দিলাম, তোমরা একটু সুন্দর করে তোমরা আঁকতে পারবা, এগুলো একটু নিচে শাখা দেখাইতে হবে, সমস্যা নাই। এই যে এইভাবে করে একটু শাখা দেখাই দিবা, এরকম লম্বা আছে। এইখান থেকে উপরে বাকি অংশটা, এটা হচ্ছে মাটি, মাটির নিচে, এটা কি মাটির নিচে, আর এটা মাটি উপরে।
ঠিক আছে, এটা কি মাটির উপরে। আচ্ছা, তারপরে এইখান থেকে আর এই দিক থেকে এই। আচ্ছা, তো এইটা যখন আমি একটা ওই মাশরুমের জন্য আঁকতেছি, এখান থেকে দেখো একটু এটা, তো দেখো আমি এই যে নিচে মাটির নিচে যে অংশটা আমি দেখাচ্ছি, এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকে বলা হয় মাইসেলিয়াম। এটাকে বলে কি? মাইসেলিয়াম। এই যে শাখা থাকে, দেখো এই যে আমরা বলি অনেক সময় যে হাইফি কি, ছত্রাকের পড়তে গেলে দেখবা হাইফি হাইফি, এই যে এক একটা শাখা দেখছো, এই যে এক একটা, এটা হাইফি, এটা হাইফি, এটা হাইফি, এটা হাইফি, প্রত্যেকটা শাখাকে বলে হাইফি। তাই হাইফিগুলো যখন, এই যে এরকম হাইফিগুলো যখন একসাথে থাকে, এইটাকে বলে মাইসেলিয়াম। এই জিনিসটাকে কি বলে? মাইসেলিয়াম। তো এই যে মাটির নিচের এই অংশটাকে বলা হচ্ছে কি? এই অংশটাকে বলা হয় মাইসেলিয়াম। ওকে, এই অংশটাকে আমরা কি বলি? মাইসেলিয়াম। আচ্ছা ফাইন। তো তোমাকে এই দৈহিক গঠন আসে, যে ছত্রাকের দৈহিক গঠনটা দেখাও, এটা সিকিউতে আসে। ঠিক আছে, সিকিউতে এটা আসে, অনেক আসে, মানে সবগুলোই তো আমাদের এখানে সিকিউতে আসে, এটা মানে 5 স্টার দিয়ে রাখো। হ্যাঁ, এগারিকাসের গঠন। তো এইটা মাইসেলিয়াম। এবার ওর উপরে এই যে লম্বা দণ্ডটা আছে, মানে এই যে লম্বা, এইটাকে কি বলে জানো? এটাকে বলে স্টাইপ। এই জিনিসটাকে কি বলবো আমরা? স্টাইপ। ওকে, এটাকে আমরা বলি স্টাইপ। আচ্ছা ফাইন। এরপর ওর মাথার এই যে উপরের এই অংশটা, এই উপরের অংশটাকে বলা হয় অ্যানুলাস। কি বলে? অ্যানুলাস। ওকে, এটাকে বলে অ্যানুলাস। এই যে উপরের এই অংশটাকে অ্যানুলাস বলে। এরপরে এই যে এইখানে, এই যে দেখো ওর বাইরের এইটাকে বলে ছাতা, এটাকে বলে পাইলিয়াস। কি বলে এটাকে? পাইলিয়াস। ওকে, পাইলিয়াস। ছাতার উপরের মসৃণ অংশটা থাকে না, দেখছো কখনো মাশরুমের উপরের অংশটা কি মসৃণ থাকে? তো এটা হচ্ছে সেই পাইলিয়াস অংশটা। আচ্ছা, আর এই যে নিচে, এটা তো ছাতা না, এটা তো ব্যাঙের ছাতার মতো। উপরের অংশটাকে পাইলিয়াস, নিচের যে রুক্ষ অংশ, এইটারে বলে হচ্ছে কি? গিল। এই অংশটাকে কি বলে? গিল। তাহলে আমাদের এইটা হচ্ছে টোটাল এইখানের একটা ব্যাপার, যে তোমার এই অ্যাগারিকাসের গঠনটা আসলে কেমন। ঠিক আছে, এটা কেমন, এই জিনিসটা তোমরা এইখান থেকে দেখতে পারতেছো। তাহলে এইখানে আমরা বলি যে মাটির নিচের অংশটাকে বলে মাইসেলিয়াম, ফাইন, কিন্তু মাটির উপরের পুরো অংশটাকে আমরা বলি, এটারে বলে ফ্রুট বডি। এটাকে আমরা কি বলি? ফ্রুট বডি। এই অংশটাই তার জননে সাহায্য করে। এই যে মাটির উপরের অংশটা তার জননে সাহায্য করে, নিচের অংশ কিন্তু জননে সাহায্য করে না, উপরেরটা করে। তো উপরের অংশটাকে বলে ফ্রুট বডি, আর নিচেরটা তো পুরোটাকে মাইসেলিয়াম বলি আমরা। এরপরে এইদিকে পাইলিয়াস, এইদিকে দণ্ডটাকে স্টাইপের এই মাথাটাকে বলে অ্যানুলাস, এগুলা বলে। আচ্ছা ঠিক আছে, এগুলো আমাদের গেল। তো এইভাবে তুমি ছবিটা আঁকবা, একটু তোমরা চাইলে আর একটু সুন্দর করে নিজে পেন্সিল দিয়ে আরো যে যত সুন্দর করে আঁকতে পারো, বাট লেবেলিং মোটামুটি এইভাবে তুমি লেবেলিং করে আঁকলে তুমি ফুল নাম্বার পাবা, তোমাকে নাম্বার দিবে স্যার। হ্যাঁ, একটু আঁকা বাঁকাটা সুন্দর করে দিলে তোমাকে নাম্বার দিবে, ভালো নাম্বার দিবে। তো এই যে লেবেলিংয়ে এইটাই করবা, সাথে করে একটা জিনিস দেখাবা যে এই যে গিল, মানে এই যে গিল অঞ্চলটা, এই যে নিচের, মানে ছাতার নিচের অংশটা, এই গিল অংশে কি থাকে? এই যে এই জায়গাটায় কি থাকে জানো? এই জায়গাটায় কি থাকে এটা আমরা একটু এইখানে দেখি। এখানে দেখো, এই জায়গাটায় থাকে হচ্ছে, হ্যাঁ ওকে, এই জায়গাটায় কি থাকে দেখো, এইটাকে বলে হচ্ছে ব্যাসিডিয়াম। এই জায়গায় তোমার স্পোর তৈরি হয়, এইটারে বলে ব্যাসিডিয়াম। ব্যাসিডিয়াম। আর এই যে মাথার এগুলাকে কি বলে? এগুলারে বলে স্পোর, ব্যাসিডিও স্পোর। এটার কি বলে? ব্যাসিডিও স্পোর। ব্যাসিডিও স্পোর বলা হয় এটাকে। এটাকে কি বলা হয়? ব্যাসিডিও স্পোর। তাহলে এই যে জিনিসটাকে আমরা কি বলতেছি ভাইয়া? ব্যাসিডিও স্পোর। উপরের এটা স্পোর, নিচের এই অংশটাকে বলি আমরা ব্যাসিডিয়াম। কি বলি? ব্যাসিডিয়াম। তো এই জিনিসগুলো এইখানে থাকে, এবং এই যে গিল অঞ্চলে এইগুলা থাকে, এবং এই স্পোর দিয়েই কিন্তু নতুন জনন হয়, মানে ছত্রাক বা এই অ্যাগারিকাসের জনন কিন্তু তোমার এইটা দিয়ে হয়।
এই স্পোর দিয়েই ডিরেক্ট ও জনন হয়। এখন তুমি বলতে পারো ভাই ছত্রাকের জনন এগুলো আসে না, না এগুলা দেয় না, এই ছত্রাকের জনন এগুলা গঠন এগুলো আসে না। ছত্রাকের আসে এই যে অ্যাগারিকাস, অ্যাগারিকাসের গঠনটা মানে এই যে ছবিটা, তারপরে ছত্রাকের গুরুত্বটা খুব আসে এবং এই অ্যাগারিকাসের গুরুত্বটাও অনেক আসে, আমরা পড়বো। আচ্ছা এখন দেখো এই যে গিল, গিল অঞ্চলটা বুঝছো তো, এই যে নিচের অংশটা, উপরেরটা না, উপরেরটা থেকে বলে পাইলিয়াস, যেটা মসৃণ, যেটা আমরা খাই। ওকে, মাশরুম তো আমরা খাইতে পারি তাই না? তো এই গিল অঞ্চলটায় কয়টা অঞ্চল? এটাতে 3টা অঞ্চল দেখো, ট্রমা, সাবহাইমেনিয়াম, হাইমেনিয়াম। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমি একটু বুঝাই। মনে করো এইটা পুরাটা হচ্ছে গিল এলাকা, মানে মাশরুমের এই নিচের ছাতার নিচের অংশটা, এটা মনে করো গিল পুরাটা। তো এই গিলের এই কেন্দ্রীয় অংশটাকে এইটারে বলে ট্রমা, এটারে কি বলে? ট্রমা। আচ্ছা, এই ট্রমার বাইরে যেটা আছে সেটারে কি বলে? এটারে বলে মানে তোমার সাবহাইমেনিয়াম, হাইমেনিয়াম। আর এর বাইরে সবচেয়ে বাইরের যেটা সেটারে বলে হাইমেনিয়াম, বুঝছো? তাহলে ভেতর থেকে বাহিরে চিন্তা করো, হাইমেনিয়াম ভেতর থেকে বাহিরে, কেন্দ্রীয় অঞ্চলটাকে বলা হয় ট্রমা, যেটা বন্ধা, মানে এখানে কোনো কিছু নাই, এখানে কোনো স্পোর থাকে না। বন্ধা মানে কি? যেটা প্রজনন করাইতে পারে না, জনন করাইতে পারে না, বাচ্চা দিতে পারে না, তারে কি বলে? বন্ধা। তাহলে এটা হচ্ছে বন্ধা অঞ্চলে ট্রমা। তারপরে বাইরের অংশটা সাবহাইমেনিয়াম, একদম বাইরেরটাকে আমরা বলি হাইমেনিয়াম। তো এইটা হচ্ছে টোটাল ওর এক্সপ্লেনেশন, ট্রমা, সাবহাইমেনিয়াম, হাইমেনিয়াম, ট্রমা, সাবহাইমেনিয়াম, হাইমেনিয়াম। ওকে, এরপর আসো ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। ঠিক আছে, ছত্রাকের অর্থনৈতিক গুরুত্বের ব্যাপারে আমরা যদি একটু যাই, তাহলে এই 3টা অঞ্চল তো 3টা জিনিস তো আমরা পেলাম, ঠিক আছে, সমস্যা নাই। এই 3টা জাস্ট নামটা জানলেই হবে, তোমাদের আর বেশি কিছু জানা লাগে না। এখন আসো এই জায়গায় এইটার অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আমাদের জানতে হবে। অর্থনৈতিক গুরুত্বটা আমাদের জানতে হবে। এখানে ছত্রাক না, এখানে আমরা লিখব মাশরুম, অ্যাগারিকাসের, মানে এই অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্ব। ঠিক আছে, অর্থনৈতিক গুরুত্ব। যেমন দেখো খাদ্য হিসেবে এটা তো খুবই ইম্পর্টেন্ট। কেন খাদ্য হিসেবে আমরা বলি যে এই যে অ্যাগারিকাস বা মাশরুম, এটা কি ভিটামিন সমৃদ্ধ, এরা কি ভিটামিন সমৃদ্ধ মাশরুম কি অনেক ভিটামিন সমৃদ্ধ, এই জন্য কিন্তু মানুষ অনেক মাশরুম খায়, খেতেও বলে যে মাশরুম খাওয়া ভালো এগুলা। তো এখানে কি থাকে ভিটামিন বলো তো? এদের ভিটামিন B1, B2, সি, ডি, কে, এই ভিটামিনগুলা ওর প্রচুর পরিমাণে থাকে। তাহলে খাবার হিসেবে মাশরুম ভিটামিন সমৃদ্ধ এবং এটা খেলে স্বাস্থ্য ভালো থাকে। মৃত্তিকার পুষ্টি, মৃত্তিকা মানে কি? মাটি। তাহলে এই মাশরুম কি করে? এই যে মাশরুম জটিল বস্তুকে ভেঙে দেয়। জটিল বস্তু কি করে? সে ভাঙে, জটিল বস্তুকে ভাঙে। তাহলে জটিল বস্তু যখন সে ভাঙতে যায়, জটিল বস্তু ভেঙে দেয়, তখন এটা কি? পুষ্টি। জটিল বস্তু সে কি করে? ভেঙে দেয়। তাহলে খাদ্য হিসেবে মৃত্তিকার পুষ্টি, মানে মাশরুম যেটা কি করে? জটিল খাবারটাকে ভেঙে দেয়, ভেঙে দিলে তোমার মৃত্তিকার পুষ্টি, এটা মাটি পুষ্টি পেয়ে যাচ্ছে। ফাইন। এরপরে বলতেছি কি ঔষধি গুণাবলী। তাহলে ঔষধি গুণাবলী কি? এই যে এই জায়গাটাতে আমাদের অনেক কিছু ইম্পর্টেন্ট। যেমন দেখো ওর ডায়াবেটিস চিকিৎসা, এই যে দেখো এটা খুব ইম্পর্টেন্ট। ওষুধি চিকিৎসা কোথায় কোথায় লাগবে? তাহলে এখানে ডায়াবেটিস চিকিৎসা কেন? কারণ এখানে আঁশ থাকে ওর খাবারে, এই মাশরুমে আঁশ থাকে ও চর্বি কম। তো এটা কি ডায়াবেটিসের জন্য ভালো? চর্বি কম থাকে। তো এইটা বলছে যে ডায়াবেটিস চিকিৎসায় কেন ভালো? এটা ডায়াবেটিস চিকিৎসার জন্য, কারণ এখানে আঁশ থাকে, প্রচুর পরিমাণে আঁশ থাকবে এবং এটা কি তোমার হচ্ছে চর্বি কম থাকে, মানে শর্করা ও চর্বি কম, চর্বি শর্করা দুটোই কম থাকে, শর্করাও কম থাকে। তো ভালো না? গ্লুকোজ কম পাচ্ছে, ডায়াবেটিসের রোগীর জন্য তো ভালো। আচ্ছা, এরপরে দেখো এখানে প্রতিরোধ ক্ষমতা ওর কি করে? এই যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, তারপরে এই যে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, এই যে এত কিছু থাকে, এরা কি করে? দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা
বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা কি করে, এরা বাড়ায়। তাহলে এই যে তুমি এই যে ভিটামিন, আমরা এত ভিটামিন কেন খাই, এত শাকসবজি, ফল, মাছ, কেন খাই, ভিটামিন থাকে, এই ভিটামিন আমাদের রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যার জন্য আমরা ভালো থাকি। আচ্ছা, হৃদরোগ নিয়ন্ত্রণ, হৃদরোগ নিয়ন্ত্রণ, তাহলে হৃদরোগ নিয়ন্ত্রণ কিভাবে করে, এই যে দেখো মাশরুম বা আমরা যেটা অ্যাগারিকাস বলি ইংরেজিতে, তাই না, অ্যাগারিকাস, এই মাশরুমে কি কি থাকে দেখো, লোভাস্টেনিন, এই যে পদার্থগুলো লোভাস্টেনিন, অ্যান্টাডেনিন, এই পদার্থগুলো যে থাকে এরা কি করে জানো, এরা শরীরে কোলেস্টেরল কমায়, এরা কি করে শরীরে কোলেস্টেরল কমায়। তাহলে এই যে লোভাস্টেনিন, ইরিটাডেনিন, অ্যান্টাডেনিন, এরা কি করে কোলেস্টেরল কমায়, আর কোলেস্টেরল কমালে কি হবে, এরা তোমার হচ্ছে হৃদরোগ মানে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, এরা কি করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, এটা রক্তচাপকে কমায়, বাড়ায়, এই জিনিসগুলো করে। তাহলে এটা হচ্ছে কি রক্তচাপ নিয়ন্ত্রণ, মানে বাড়ায় না, রক্তচাপকে কমায়, হৃদরোগ মানে হৃৎপিণ্ড ব্লক হতে দেয় না, হৃৎপিণ্ডের চর্বি কম থাকলে কি হবে, তোমার হৃৎপিণ্ড ব্লক হবে, হৃদরোগ কম হবে, উচ্চ রক্তচাপ হবে না। তো এই জিনিসটা হচ্ছে ওরা করে। সো লোভাস্টেনিন, অ্যান্টাডেনিন, এই পদার্থগুলো মাশরুমের কোলেস্টেরলকে কমায় দেয়, এগুলা দিয়ে ওষুধও বানানো হয়। এই ওষুধগুলা দিয়ে কি করে, আমরা এগুলা দিয়ে ওষুধ বানাই, স্ট্যাটিন, ওগুলা দিয়ে তোমার হচ্ছে এই যে মাশরুম থেকে ওষুধ বানায়, এরা এটা দিয়ে রক্তচাপ বা আমরা হার্টের সমস্যা যেন চর্বি জমাট না বাঁধতে পারে সেজন্য আমরা এগুলা ব্যবহার করি। তাহলে দেখো হৃদরোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, ডায়াবেটিসের চিকিৎসা, সব জায়গায় কিন্তু মাশরুমের গুরুত্ব আছে। তাহলে এই জিনিসগুলো তখন তোমাকে বিস্তারিত সুন্দর করে এই যে পয়েন্ট করে তোমাকে এগুলা লিখে দিতে হবে, ঠিক আছে, পয়েন্ট করে এগুলো লিখে দিতে হবে। আচ্ছা, এবার আসো বিষাক্ততা। যেমন কিছু মাশরুম থাকে বিষাক্ত, যেমন অ্যাগারিকাস জেন্থোডার্মাস, এরা হচ্ছে বিষাক্ত, হ্যাঁ, অ্যাগারিকাস জেন্থোডার্মাস। তারপরে হচ্ছে অ্যাগারিকাস অ্যামানিটা ভিরোসা, ওকে, অ্যামানিটা ভিরোসা, এগুলো কি, এগুলো হচ্ছে বিষাক্ত মাশরুম, এরা কি বিষাক্ত মাশরুম, তার মানে তোমার এগুলো খেলে মানুষের মৃত্যু হতে পারে, এগুলো বিষাক্ত মাশরুম। তাহলে মানে এটারও কি আছে খারাপ, যে এটা তাকে তোমার হচ্ছে মেরে ফেলতে পারে, একটা মানুষকে মেরে ফেলতে পারে, তার সার অস্বস্তি লাগবে বিষাক্ত মাশরুম খেলে, এগুলো হচ্ছে সেই বিষাক্ত মাশরুম। এই যে অ্যামানিটা ভিরোসা, জ্যান্থোডার্মাস, এটাকে আমি মনে রাখি হচ্ছে বিষে ভরা ফালতু জীবন। তো এই যে এটা এমসিকিউ এর জন্য, বিষে ভরা ফালতু জীবন, তাহলে বিষ মানে বিষাক্ত মাশরুম, কারা ভরা, ভিরোসা, ফালতু ফ্যালয়েডস, অ্যামানিটা ফ্যালয়েডস, আর জীবন জ্যান্থোডার্মাস, এভাবে মনে রাখি। যাই হোক, ওটা এমসিকিউতে তোমরা মনে রাখতে পারো। বিনাশী কার্য, এইটা কি করে, ছত্রাক কাঠ দেয়াল নষ্ট করে দেয়, মানে যেখানেও থাকবে এগুলা নষ্ট করে দেয়, ঠিক আছে, ও এই জিনিসগুলোকে কি করে নষ্ট করে দেয়। এরপরে বলছে জৈব বস্তুর ঘাটতি, যেখানেই ছত্রাক থাকবে সেই জায়গাটায় কি হবে, জৈব বস্তুর ঘাটতি দেখা যাবে, কারণ ওই যে মাশরুম, এরা কি করে, মাশরুম সব জৈব বস্তু শোষণ করে নেয়, ঠিক আছে, এই কাজটা করে। তাহলে এটা হচ্ছে ব্যাপার। তাহলে বিষাক্ততা, খারাপ দিকগুলো কি, ও বিষাক্ত মাশরুম, সেগুলো তোমার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, মৃত্যু ঘটাতে পারে। বিনাশী মানে যেখানে কাঠে জন্মালে কাঠ নষ্ট, দেয়াল নষ্ট করে ফেলে, এবং মাটিতে থাকলে অনেক সময় জৈব বস্তু মাটি থেকে সব শোষণ করে ফেলে, তখন আর এইটা থেকে মানে তুমি ভালো ফলাফল পাবা না। ওকে, এই জিনিসটা হচ্ছে তোমার ওর জন্য বলা হচ্ছে। আশা করি সবাই এই জিনিসটুকু বুঝে গেছো, এইখানে আর কারো কোনো প্রবলেম খুব একটা হবে না। এখন আসি আমরা ছত্রাক ঘটিত রোগ। ওকে, ছত্রাক ঘটিত রোগে একটু খেয়াল করো ভাইয়া, ছত্রাক ঘটিত রোগে আমরা বলি গোল আলুর বিলম্বিত ধসা। গোল আলুর বিলম্বিত ধসা কি, গোল আলুর বিলম্বিত ধসা, এটা কার মাধ্যমে ঘটে, এটা ঘটে ফাইটোফথোরা ইনফেস্টান্স, এই রোগগুলা কিন্তু প্রচুর আসে, এটা 5 স্টার দিয়ে রাখবা, এদের লক্ষণ প্রতিকার, এই রোগ খালি এই জায়গা থেকে আসবে, ছত্রাকের এই দুইটা রোগ থেকে অনেক প্রশ্ন আসে। ফাইটোফথোরা
ইনফেস্টান্স। কি বলি? ফাইটোফথোরা ইনফেস্টান্স। ওকে, এইটা গোল আলুর বিলম্বিত ধসা কার মাধ্যমে হয়? ফাইটোফথোরা ইনফেস্টান্সের মাধ্যমে হয়। এটা রোগ জীবাণু, এটা তো অলরেডি বলে দিছি। এই যে এইটা দেখো, এই যে এরকম হয়ে যায়, এই তোমার হচ্ছে আলু গাছে হয়তো গোল আলুতে আলু গাছের এই যে এই জিনিসগুলা এরকম দেখো পচে যায়। এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ এখানে, এটা পচে যাচ্ছে। তো এই ঘটনাগুলা ঘটে, হ্যাঁ, মানে পাতাগুলা পচে যায়, আলু পচে যায়, এগুলো। তো আমরা এখন রোগের লক্ষণ, যেটা আমাদের সিকিউতে অনেক আসে, ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রোগের লক্ষণগুলো আমি সুন্দর করে লিখে রাখছি, তুমি এগুলা দিয়ে লিখতে পারবা, এত বড় বড় বইয়ের ওগুলা পড়তে যাবা না। দেখো, বিলম্বিত ধসা মানে কি? একটু মানে দেরিতে লক্ষণ প্রকাশ পাবে। তার মানে তোমার আলু নষ্ট হয়ে গেছে, তারপরে গিয়ে তুমি টের পাচ্ছ যে আলু নষ্ট হয়ে গেছে। মানে তুমি শুরুতে টের পাবা না, পরে গিয়ে টের পাবা। এজন্য এটা খারাপ, কারণ এটা বিলম্বিত ধসা, মানে পরে গিয়ে এটা তোমার লক্ষণ দেখাবে এবং অলরেডি আলুর অবস্থা শেষ, বুঝছো? এই জন্য এটাকে বলে বিলম্বিত, মানে দেরিতে প্রকাশ পায়। তো দেখো, পাতায় সবুজ ধূসর বর্ণের দাগ। পাতা তো নর্মালি সবুজ হয়, কিন্তু ওদের এখানে কি ধূসর দাগ পড়ে যায়, হ্যাঁ, ধূসর দাগ পড়ে যায় পাতায়। পাতা এরকম দাগ দাগ দেখা যাবে। এরপরে বলছে, হ্যাঁ, এটা মেঘলা আবহাওয়ায় এটা দ্রুত বিস্তার করে। পয়েন্টটা মনে রাখবা, নাম্বার 1, হ্যাঁ, ধূসর দাগ দেখা যাবে। মেঘলা আবহাওয়ায় দেখা যায় যে এরা একটু দ্রুত ছড়ানো শুরু করে দেয়, তখনই বুঝবা মেঘলা আবহাওয়া থাকলে। এবং এই যে আলুর উপরে, আলুটা এমনভাবে নষ্ট হয় যে আলুর উপরের অংশটা ধরলে মনে হবে মখমলের মতো। তাহলে এটা 3 নম্বরে লিখবা, মখমলের মতো আস্তরণ। এই যে এই ছবিটা দেখো, এই ছবিটাতে দেখলে বোঝা যাচ্ছে যে এই যে মখমলের মতো উপরে নরম হয়ে গেছে। মখমল কাপড় দেখছো কখনো? দেখো নাই হয়তো, একটু নরম, আগে চলতো, নরম নরম নরম, মনে হয় যে খুবই সফট একটা এরকম, হ্যাঁ, একটু ভারী তুলতুলা তুলতুলা এরকম কাপড় দেখা যায়। তো এই যে আলুর উপর অংশটা এরকম মখমলের মতো হয়ে যায়, মনে হচ্ছে যে কিছু একটা এরকম, হ্যাঁ, পাতলা নরম নরম সফট হয়ে গেছে বেশি। আলু তো নর্মালি শক্ত থাকে, তাই না? এটা। আচ্ছা, তারপরে বলছে 4 নম্বর পয়েন্টে দেখো, লক্ষণে, লক্ষণগুলো আসে তোমাদের, এই লক্ষণ আর চিকিৎসা মানে প্রতিকার কি করবা। আলুর ত্বকের নিচে লালচে বাদামি ছোপ দেখা যায়। তাহলে ত্বকের নিচে কি দেখা যায়? লালচে বাদামি, ত্বকের নিচে লালচে লালচে বাদামি বাদামি দাগ। ত্বকের নিচে কি দেখা যায়? লালচে বাদামি দাগ দাগ দেখা যায়, এটা বলছে। ওকে, ত্বকের নিচে দাগ 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 শুরু হয়ে যায় ওদের, তোমার হচ্ছে আলুর এখানে। এরপরে দুর্গন্ধ, পচা ডিমের মতো দুর্গন্ধ হয়। পচা ডিমের দুর্গন্ধ পাইছো? একদম মানে নেওয়া যায় না, মানে বমি চলে আসে এমন। তাহলে এই আলুর খেতে তখন আলু তো পচে গেছে, এটা পচে এমন দুর্গন্ধ হয়, মনে হবে যে পচা ডিমের মতো দুর্গন্ধ। ওকে, তাহলে এই লক্ষণগুলো যখন তুমি দেখবা যে আলুর দাগটা লাল লাল দাগ দেখা গেছে, পাতা ধূসর বর্ণ হয়ে গেছে, আলুর উপরে নরম হয়ে মখমলের মতো হয়ে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, তার মানে তুমি ধরে নিবা সেখানে পচন, মানে আলুর বিলম্বিত ধসা দেখা গেছে। ওকে, সেটা। আচ্ছা, তাহলে এটা গেল। হ্যাঁ, এখন আসো প্রতিকার। এটাও আমাদের সিকিউতে আসে। হ্যাঁ, প্রতিকার। প্রতিকার মানে কি? চিকিৎসা, মানে রোগ হয়ে গেছে, এখন তুমি কি করব, কি করলে আমার আলুগুলা একটু বাঁচতে পারবে, মানে আমি চিকিৎসা দিতে পারবো আলু। তো প্রথম পয়েন্ট দেখো, 1% বর্দ মিশ্রণ দিতে হবে। 1% বর্দ মিশ্রণ। এখন বর্দ মিশ্রণ কি জিনিস, এটা প্রয়োগ করতে হবে 1%। এখন 1% বর্দ মিশ্রণ হচ্ছে কপার সালফেট প্লাস লাইম, মানে ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানি। ওকে, এই জিনিসটাকে বলে কি? বর্দ মিশ্রণ। এই বর্দ মিশ্রণ, 1% বর্দ মিশ্রণ আমি প্রয়োগ করে দেবো আমার যে আলুর খেতে, স্প্রে করে দিলে আমার মোটামুটি ঠিক থাকবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে প্রথম কাজ, আমি বর্দ মিশ্রণ দেবো। ভেরি ইম্পর্টেন্ট, এটা লিখতেই হবে তোমাকে এটা লিখতেই হবে। আচ্ছা, 2 নাম্বার পয়েন্টে আমরা বলবো পানি ও নাইট্রোজেন সার সীমিত রাখতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? পানি, নাইট্রোজেন, এগুলা অলরেডি রোগ ছড়ায় গেছে আলু খেতে, তাহলে তোমাকে কি করতে হবে? পানি, নাইট্রোজেন সার সীমিত, নাইট্রোজেন সার কম ব্যবহার করতে হবে। তাহলে নাইট্রোজেন সার কম ব্যবহার করব। ঠিক আছে, আমার কাজ কি? নাইট্রোজেন সার কম ব্যবহার করা। এইটা হচ্ছে আমার, যত কম ব্যবহার করা যায়, নাইলে রোগটা আরো ছড়াবে, আমার এটা থেকে আমি এটা মুক্ত পাবে না। আচ্ছা, এরপরে বলছে 3 নম্বরে দেখো কি করতে হবে, ওইখানে যেগুলা পচে গেছে সেই আবর্জনাগুলাকে নিয়ে, মানে যেগুলা পাতা বা যে গাছগুলা পচে গেছে সেগুলা তোমার কি হবে, যে
পুরায় ফেলতে হবে, মানে তুমি ওইটা নিয়ে ফেলে রাখলা হবে না, পুরায় দিতে হবে যেন ওইখান থেকে কোনোভাবে রোগ জীবাণু আর না ছড়ায়। তাহলে আবর্জনা আমার যেগুলো পচা অংশ পচে গেছে সেগুলা আমাকে কি করতে হবে, পুরায় দিতে হবে। আচ্ছা 4 নম্বর পয়েন্টে খেয়াল করো, বলছে জীবাণুমুক্ত বীজ। এই জীবাণুমুক্ত বীজ হলে কি হবে, সুস্থ গাছ তৈরি হবে, সুস্থ আলু তৈরি হবে, তাই না? মানে বীজ যদি তুমি জীবাণুমুক্ত, তাহলে আমাকে আগে কি করে নিতে হবে, সবসময় যখনই আমরা বীজ বপন করব ওইটা কি জীবাণুমুক্ত করে নিতে হবে, তাহলে আমার আলুটাও রোগাক্রান্ত হবে না, হওয়ার সম্ভাবনা কম, তাই না? এই কাজটা করতে হবে। তাহলে 4 নম্বর পয়েন্টে আমরা বলবো যে আমার এই বীজটা জীবাণুমুক্ত রাখতে হবে। ওকে, বুঝছো? আচ্ছা এরপরে দেখো 5 নাম্বার, আলু সংগ্রহের পূর্বে সাইনক্স। আলু সংগ্রহের পূর্বে সাইনক্স দিতে হবে। তাহলে আলু সংগ্রহের পূর্বে সাইনক্সটা কি, আলু সংগ্রহের পূর্বে যেন পাতা থেকে আলুতে না ছড়ায়, এজন্য সাইনক্সটা তুমি ছিটায় দিবা। তাহলে কি হবে, পাতায় আক্রমণ হয়েছে সেটা আলুতে আর ছড়াবে না, তাহলে তুমি আলুটাকে সুন্দরভাবে নিতে পারবা, সুস্থ আলু নিতে পারবা, পাতা থেকে যেন না ছড়ায়। এজন্য আমরা কি করব, সাইনক্স দিয়ে দিব। সাইনক্স একটা দ্রবণ, এই সাইনক্স আমরা দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ, ওকে। তাহলে এইটা আমাদের কাজ করতে হবে যে আলু সংগ্রহের আগে আমি সাইনক্স ছিটাই দিব, তাহলে আমার আলুতে ছড়াবে না, পাতা থেকে আলুতে রোগটা ছড়াবে না। এরপরে আসো ডায়াথেন M45, এটা একটা দ্রবণ, সবই এগুলো দ্রবণ অথবা বর্জ্য মিশ্রণ, যে কোনো একটা। কি করতে হবে, 15 দিন পর পর স্প্রে করতে হবে, 15 দিন পর পর স্প্রে করতে হবে যেন এই রোগটা আবার পুনরায় না ছড়ায়, ঠিক আছে? 15 দিন পর পর স্প্রে করে দিব। তাহলে কি করব বলো তো, এই যে ডায়াথেন M45, এটা একদম দ্রবণ, এটা আমি 15 দিন পর পর স্প্রে করব যেন আমার পুনরায় আবার এই রোগটা না হয়, সেখানে থেকে মানে আবার যেন না ছড়ায়। সেজন্য আমাকে তো একটা প্রতিরোধ উপায় নিতে হবে, তাই না? আমি কি করব, আমি এই ডায়াথেনটা 15 দিন পর পর স্প্রে করব পুরো আলু খেতে, তাহলে আলুগুলা সুস্থ থাকবে, পুনরায় কোনো রোগ হবে না। তাহলে তোমাকে দেখো আলুর বিলম্বিত ধসা এটা অনেক আসে, সৃজনশীল আসলে তখন তোমার বলবে যে এটা উদ্দীপকের ওই রোগটার লেখো, লক্ষণ লিখো, লক্ষণ সহ প্রতিকার লিখো। অনেক সময় ঘ নাম্বারে ডিরেক্ট দিয়ে দিবে এটার প্রতিকার লিখো, হ্যাঁ প্রতিকার লিখো, বা এটার লক্ষণ লিখো, লক্ষণগুলো প্রকাশ করো, অথবা প্রতিকার লিখো, এভাবে করে দিয়ে দিবে, অথবা দুইটাই বলবে, ঠিক আছে? এইভাবে কিন্তু প্রশ্ন আসে। আবার অনেক সময় গ নাম্বারে বলে লক্ষণ লিখো, ঘ নাম্বারে বলে যে এই রোগ থেকে তুমি প্রতিকারের জন্য তুমি কি করবা, তখন তুমি একটু পয়েন্ট করে করে লেখার চেষ্টা করবা, বুঝছো? ভাইয়ার মতো এরকম একটু পয়েন্ট করে দিবা, পয়েন্ট করে লিখবা, তাইলে ভালো নাম্বার পাবা। এটা ভাইয়া কিন্তু রিটেনের প্যাটার্নটাও তোমাদেরকে এখানে শিখাই দিচ্ছি যে তুমি কিভাবে লিখলে ভালো নাম্বার পাবা। ওকে, তাহলে এই পয়েন্টগুলো তুমি লিখবা। তুমি বইয়ের হাবিজাবি এত বড় মানে কাহিনী করতে যাবে না, তুমি সুন্দর করে ছোট করে পড়বা, ছোট্ট করে ফেলো, ভাইয়ার ক্লাসের মাধ্যমে ছোট করে ফেলবা, ঠিক আছে ভাইয়া? তাহলে দেখবা আর কোনো ধরনের প্রবলেম তোমার থাকবে না, মানে এই জিনিসগুলা নিয়ে এত চিন্তা, এগুলা নিয়ে, হ্যাঁ এটা নিয়ে এত প্যারা খাওয়া লাগবে না তোমার। ওকে, আচ্ছা এবার আসো দাদরোগ। দাদরোগ, তো দাদরোগের কারণটা কি? এই যে দেখো এরকম গোল হয়ে যায়, দাদরোগে কি হয়, এরকম একটা গোল লাল লাল হয়ে এরকম গোল হয়, এই যে ছবিটার মতো, হ্যাঁ এটার মতো এরকম গোল হয়ে যায়, এটার মতো এরকম কি লাল লাল হয়ে গোটা 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 হয়, গোল হয়। তো এটা রোগের কারণটা হচ্ছে ট্রাইকোফাইটন। কি নাম? দেখো ট্রাইকোফাইটন, এই ছত্রাকের মাধ্যমে দাদরোগ হয়, ট্রাইকোফাইটন। আচ্ছা এটা ছড়ায় কেন, কেন ছড়ায়, এটা হবে কেন একজন থেকে আরেকজনে? এটা হচ্ছে অপরিষ্কার যদি থাকে, হ্যাঁ অপরিষ্কার, তারপরে হচ্ছে ভেজা শরীরে থাকলে, ভেজা শরীরে বেশিক্ষণ থাকলে, ভেজা শরীর এই অবস্থায় যদি থাকে, তাহলে এটা কি হয় তোমার হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে সংক্রমণ হয়। এটা কি হবে, সংক্রমণ হবে। তাহলে সংক্রমণের কারণগুলো কি? এটা অপরিষ্কার থাকে, ভেজা শরীরের এরকম থাকে, তাহলে এই অবস্থাগুলো থাকলে তোমারও কি হয়, সংক্রমণ হতে পারে। অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থাগুলো থেকে, ঘামে ভেজা এগুলো থেকে ছড়াইতে পারে। এটা আসবে না, আসবে হচ্ছে এই লক্ষণ। আসো আসবে কি এই লক্ষণ সিকিউতে, দাদরোগ, এই যে গোল গোল, তোমার দাদরোগের লক্ষণ দেখলে বুঝবে, মানে দাদরোগে কি গোল গোল লাল লাল গোটা 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 এরকম গোল হয়ে থাকবে। এটা মাথায় হইতে পারে, হাতে হইতে পারে, পায়ে হইতে পারে, এই যে কুচকিতে কোমরে হইতে পারে, অনেক জায়গায় হইতে পারে। এখন দেখো প্রথমত এটা কি, দেখো 1 নম্বর পয়েন্টের লক্ষণে বলছে ছোট ছোট লাল লাল গোটা, তাহলে এরকম কি হয়, লাল লাল গোটা হয়, হ্যাঁ এরকম গোল হয়ে
লাল লাল গোটা হয়, এই যে ছোট ছোট এরকম লাল লাল গোটা হবে, ঠিক আছে, এরকম গোল হয়ে থাকবে, ছোট ছোট লাল লাল গোটা। এরপরে এদের উপরে বাদামি বর্ণের আইস থাকবে। তাহলে এই যে গোটা, এই গোটার উপরে এরকম যে আইসটা থাকে, এই আইসটাকে বলা হয় কি, বাদামি বর্ণের আইস, বাদামি বর্ণের আইস। তাহলে এই যে দেখো ওর উপরে এটা কি, বাদামি বর্ণের আইস থাকে। তাহলে এই কথাটা আমরা বুঝলাম। তাহলে 1 নম্বরে ছোট ছোট লাল লাল গোটা থাকবে, 2 নম্বরে বাদামি বর্ণের আইস থাকে, উপর দিয়ে বাদামি বর্ণের এরকম আইস দেখা যায় অনেক সময়, যে দাদের এগুলাকে উঠায় ফেলে, আইসগুলাকে মানুষ নখ দিয়ে উঠায় ফেলে, ঠিক আছে, এই বাদামি বর্ণের আইস থাকবে। ওকে, 3 নম্বর পয়েন্টে আসো। এরা কি হয়, বৃত্তের আকার ধীরে ধীরে বাড়ে। মনে করো শুরুতে এই দাঁত রোগের গোটাটা এতটুকু ছিল, এবার আস্তে আস্তে ওর ছড়ায় গেছে, আরো বড় হয়েছে। এই যে আকার, বৃত্তের আকার সে ধীরে ধীরে কি করে, বৃদ্ধি করে। বৃত্তের আকারটা সে ধীরে ধীরে কি করবে, বৃদ্ধি করবে। আচ্ছা, এরপর আসে 4 নম্বর পয়েন্ট, আঠালো রস বের হয়। কি করে, আঠালো রস। তাহলে এই যে গোটা গোটা এরকম থাকে, এই যে গোটা গোটা থাকে, গোটা গোটা এরকম থাকবে, এইটা থেকে কি ঘটবে বলতো, এখান থেকে আঠালো রস বের হবে। কি বের হবে, আঠালো রস বের হবে। এই যে এই গোটা গোটা গুলা থেকে কি ঘটে, আঠালো রস বের হয়, আঠালো রস বের হয়, ঠিক আছে। তাহলে 3 নম্বর এটা। 4 নম্বরে আমাকে কি বলছে, আঠালো রস বের হবে, আঠালো রস বের হয় এগুলা থেকে। আচ্ছা, 5 নম্বর পয়েন্টে দেখো, চুল উঠে নখের রং বদলায়। চুল উঠে যায়, এই যে এই জায়গাগুলোতে গোটাটা হয়, ধরো এই জায়গায় হইলো, তাহলে এখান থেকে কি ঘটবে, চুলগুলো উঠে যাবে। আবার নখে যদি হয়, নখের এই পাশে, এটা বিভিন্ন জায়গায় হতে পারে দাঁত রোগ। নখে হইলে নখের রং বদলায় যায়, চুলের এই জায়গায় হইলো দেখা যায় এই জায়গাটায় আর চুলই উঠে না। তাহলে এই যে দেখো, চুল উঠে যায়, চুল উঠে যায়, নখের রং বদলায়। এবং 6 নম্বরে একটা লক্ষণ বলছে ভাইয়া, রিংয়ের মতো গঠন। কিসের মতো গঠন, রিংয়ের মতো গঠন দেখা যায়। ওকে, তাহলে আমরা রোগের লক্ষণ আসলে লক্ষণগুলো এইভাবে লিখে দিতে পারবো। আমরা আশা রাখি লক্ষণটা এইভাবে বল দিবা, যে 6টা পয়েন্ট এইভাবে পয়েন্ট পয়েন্ট করে রস বের হয়, এগুলা বলে দিবা। রোগের প্রতিকার, চিকিৎসাটা কি করবা, পরিষ্কার ও শুকনো রাখবা। তাহলে আমি কি করব, পরিষ্কার রাখবো, শুকনো রাখবো, এটা হচ্ছে রোগের প্রতিকার। প্রতিকারে মানে আমার কি করতে হবে, আমার যেন না হয় রোগটা, আমার যেন রোগ হয়ে গেলে এবার আমি কি করব, এগুলোই তো আমি করব। এখন আমাকে জায়গাটা হয়ে গেছে, এখন আমার বিছানা, চাদর, আমার আশেপাশের টাওয়েল যা থাকে, গামছা, সব কিছু আমাকে পরিষ্কার শুকনা রাখতে হবে, না হলে এই রোগটা আবার ছড়াবে। এইটা কিন্তু তোমাদের আসবে সিকিউতে, এগুলো প্রচুর আসে। আমি বারবার বলতেছি, এই লাস্টের 2টা রোগ অনেক 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 আসে। এই লাস্টের 2টা রোগ আসবে, মাশরুমটা বেশি আসে, মাশরুমের গঠন, এরপরে হচ্ছে ইউলোথ্রিক্সের গঠন, ইউলোথ্রিক্সের জনন, ছত্রাকের সরি হচ্ছে মাশরুমের গুরুত্ব, ছত্রাকের গুরুত্ব, মানে এই কয়েকটা টপিক থেকে শিওর, ইনশাল্লাহ ইনশাল্লাহ শিওর, মানে 90%। আর 10% হচ্ছে ওই যে বাকি যেগুলো বললাম, শৈবালের বৈশিষ্ট্য, ছত্রাকের বৈশিষ্ট্য, এগুলা বাকি 10%। ওকে, সো রোগগুলা ভালো করে দেখো, একদম মুখস্থ করে ফেলবা। তাহলে আমার তো ভেজা শরীরে থাকলে দাঁত রোগ হয়, তাহলে আমার কি করতে হবে, সব শুকনা রাখতে হবে, তাইলে দাঁত রোগ এটা ছড়াবে না। আচ্ছা, 2 নম্বর, এখন ওই অপরিষ্কার থাকার কারণেই তো তোমার ছড়াইছে নাকি, রোগটা হয়েছে, অপরিষ্কার থাকছো, কিছু ক্লিন করো নাই, এই যে, তাহলে এখন তোমাকে বিছানাপত্রগুলা সোডা দিয়ে ধুয়ে দিতে হবে। কি দিতে হবে, সোডা দিয়ে আমি ধুয়ে দেবো, বিছানাপত্র সোডা দিয়ে ধুয়ে দেবো, একদম পরিষ্কার করে দেবো। তাহলে আমার বিছানাপত্র সোডা দিয়ে, হ্যাঁ, সোডা দিয়ে ধুবো, ঠিক আছে, সোডা দিয়ে ধুয়ে নিব, সোডা দিয়ে বিছানাপত্র ধুয়ে নিব। আচ্ছা, 3 নম্বরে বললে অ্যান্টিফাঙ্গাল ক্রিম। অ্যান্টিফাঙ্গাল ক্রিম কি আছে, অ্যান্টিফাঙ্গাল মানে যেটা ছত্রাককে মেরে ফেলবে, সেটা হচ্ছে আছে তোমার টার্বিনাফিন ব্যবহার করে। তাহলে এই যে অ্যান্টিফাঙ্গাল ক্রিম, এইটা ডাক্তারের চিকিৎসকের পরামর্শে তুমি অ্যান্টিফাঙ্গাল ক্রিম দিবা, দিলে এটা ঠিক হয়ে যাবে। তাহলে অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করবো, অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করব। রোগাক্রান্ত প্রাণী থেকে সাবধান, রোগাক্রান্ত প্রাণী থেকে সাবধান। হ্যাঁ, এই যে এই জায়গাটা তোমাকে সচেতন থাকতে হবে। এই যে অনেকে কুকুর পালে, পাখি পালে, বিড়াল পালে, তাই না, পালে না, অনেক জায়গায় অনেক লোকরা পালে, কিন্তু বিড়ালটা বেশি পালে। তো তাদের যদি রোগাক্রান্ত হয়, তোমারও ছোঁয়াচে হবে, ঠিক আছে, তোমার থেকে ছোঁয়া যাবে। তো এই জন্য রোগাক্রান্ত প্রাণী থেকে সাবধান থাকতে হবে। তাহলে আমার এখানে প্রতিকারে আমি অলরেডি 4টা বললাম, যে আমার বিছানাপত্র ধুয়ে ফেলতে হবে,
পরিষ্কার থাকতে হবে, এরপরে রোগাক্রান্ত প্রাণী থেকে দূরে থাকতে হবে, অ্যান্টিফাঙ্গাল ক্রিম টারবিনাফিন ব্যবহার করতে হবে। 5 নম্বর পয়েন্ট, টাইট কাপড় পরা যাবে না। এখন দেখো তুমি ধরো তোমার হাতে দাঁত হয়েছে, এটা তো এমনিও রস বের হবে, চুলকাবে, তো তুমি যদি টাইট কাপড় পরো, ধরো এই যে টাইট এরকম হয়ে আছে, তাহলে এইটা কি হবে, চাপ পড়বে, এখানে অক্সিজেন যাবে না, এখানে তোমার হচ্ছে এই জিনিসটা আরো বাড়বে, জিনিসটা কি হবে, আরো বাড়বে, গুটি গুটি হয়ে থাকবে। সো টাইট কাপড় পরা যাবে না। হ্যাঁ, আমার মেন জিনিস টাইট কাপড় পরা যাবে না। 6 হচ্ছে মাথায় দাঁত হলে কি ঘটবে, মাথায় দাঁত হলে চুল উঠবে, চুল উঠে যায়, চুল উঠে যায়। হ্যাঁ, মাথায় দাঁত হলে কি উঠবে, চুল উঠবে, সহজ কথা, টাক হবে। টাইট কাপড় পরা যাবে না, টাইট কাপড় থেকে এটা এখান থেকে ছড়ায় যাবে পুরা হাতে। আচ্ছা, 7 নম্বরে হচ্ছে শরীরের অন্য স্থানে দাঁত হলে। এবার তুমি এখানে একটা মাথায় দাঁত হলে তো আমাদের চুল উঠে যাবে, এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে। এখন তাহলে আমি কি ব্যবহার করব, তখন কি আমার কোনো চিকিৎসা আছে? আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা করব হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। ওকে, স্যালিসাইলিক অ্যাসিড দিব, স্যালিসাইলিক অ্যাসিড দিব। তাহলে আমার চিকিৎসা কি, স্যালিসাইলিক অ্যাসিড দিব। ঠিক আছে, তাহলে আমার মাথায় দাঁত রোগ হলে আমি কি করব, স্যালিসাইলিক অ্যাসিড দিব। আচ্ছা, এরপরে শরীরের অন্য স্থানে যদি দাঁত হয়, এখন মাথায় হলে স্যালিসাইলিক অ্যাসিড দিলা, অন্য স্থানে হাতে হইতে পারে, পায়ে, পেটে, এগুলোতে হইতে পারে, ঘাড়ে হইতে পারে। সো অন্য স্থানে যদি হয় তাহলে আমি আয়োডিন দিব, আয়োডিন প্লাস বেনজোইক অ্যাসিড। ঠিক আছে, আয়োডিন ও বেনজোইক অ্যাসিড দিব, আয়োডিন প্লাস বেনজোইক অ্যাসিড, আয়োডিন প্লাস বেনজোইক অ্যাসিড, এই জিনিসগুলো আমরা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এইগুলা টোটাল করলে হচ্ছে আমার রোগের প্রতিকার, মানে আমি চিকিৎসা। তাহলে এগুলো কিন্তু সবগুলা পয়েন্ট তুমি যত পারো 7টা পারলে বেস্ট, বাট 5-6টা তো মিনিমাম, তাহলে না হলে নাম্বার পাবা না। তো যখন আমাকে বলবে যে একটা দাঁত রোগ, এরকম একটা রহিম নামক একটা ছেলের ওর এরকম চুলকাচ্ছে, ওই জায়গাগুলো গোটা গোটা হয়ে গেছে, গোল হয়ে, তুমি বুঝে গেছো দাঁত রোগ। এখন তোমারে বললো প্রশ্নে যে তুমি এটার কি চিকিৎসা দিবা, কিভাবে ওকে প্রতিকার দিবা, যথাযথ ব্যাখ্যা দাও। তো তুমি কি বলবা, তুমি বলবা হচ্ছে ভাই মানে 1 নম্বরে আমার ওর কাপড় চোপড় বিছানাপত্র সবকিছু পরিষ্কার এবং শুকনো রাখতে হবে, শুষ্ক রাখতে হবে, বিছানাপত্রগুলো ধুয়ে ফেলতে হবে। কি দিয়ে ধুবো, সোডা দিয়ে ধুয়ে ফেলবো। রোগাক্রান্ত প্রাণী থেকে বাঁচতে হবে। এই যেই জায়গাটায় দাঁত রোগ হয়েছে সেখানে একটা ক্রিম দিতে হবে, অ্যান্টিফাঙ্গাল ক্রিম, টারবিনাফিন বলা হয়, লিখলে খুবই ভালো, না লিখলেও আহামরি সমস্যা নেই। টারবিনাফিন অ্যান্টিফাঙ্গাল ক্রিম দেওয়া হয়। তারপরে বলা হচ্ছে কি যে এই জিনিসটা কি হবে, যে এটা যদি তোমার মাথায় হয়, তাই না, এটা কি যদি তোমার মাথায় হয় তাহলে তোমার মাথায় স্যালিসাইলিক অ্যাসিড দিতে হবে। যদি এটা শরীরের অন্য জায়গায় হয়, হাতে পায়ে এগুলোতে হয়, তাহলে আয়োডিন অথবা বেনজোইক অ্যাসিড, আয়োডিন এবং বেনজোইক অ্যাসিড এগুলো দিতে হবে হাতে পায়ে হইলে। আবার বলছে টাইট কাপড় পরা যাবে না, তাহলে ওই জায়গাটা আরও তোমার এটা ছড়ায় যাবে। হ্যাঁ, কাপড় থেকে এটা আরও ছড়ায় যেতে পারে এবং তোমার অস্বস্তি লাগবে, খারাপ লাগবে, ব্যথা লাগবে। তো এই জিনিসগুলা হচ্ছে যে আমরা রোগের প্রতিকার হিসেবে আমরা বলে থাকি। ওকে, এটা কি আমরা বলে থাকি। তো এই জিনিসটা, এই যে দেখো চিকিৎসার মধ্যে এটাই বলছে যে টারবিনাফিন, মিকোনাজল দিব অথবা দাঁত মর্দন, এটার যে রসটা, এটার দাঁত মর্দন ক্যাসিয়া অ্যালাটা বলা হয়, এটার রসটা যদি আমরা দিই তাহলে এটার রোগটা ভালো হয়ে যায়। ঠিক আছে, ক্যাসিয়া অ্যালাটা এটা দিলে 2-3 দিনে তোমার ভালো হয়ে যায় দাঁত মর্দন। আর টারবিনাফিন এটা তো অলরেডি তোমাদেরকে বলেছি। লাস্ট আমাদের শৈবাল ছত্রাকের পার্থক্য, এটাও সিকিউতে আসে, 3 স্টারের জন্য মতো করে আমি বলে দিলাম, সিকিউতে এটাও আসে, শৈবাল ছত্রাকের পার্থক্য। তো আমি যদি এখানে যাই, দেখো বর্ণকণিকা শৈবালে থাকে ক্লোরোফিল, মানে ক্লোরোফিল থাকে। হ্যাঁ, কোনটা থাকে, ক্লোরোফিল থাকে না, থাকে না। আচ্ছা, 1 নাম্বার গেল। 2 নাম্বার, খাদ্য তৈরি। খেয়াল করো, খাদ্য তৈরি শৈবাল পারে না। শৈবাল কি খাদ্য তৈরি পারে? কিন্তু ছত্রাক সে পারে না। ছত্রাক কি খাদ্য তৈরি পারে? বলো। এই যে পার্থক্যগুলো দেখো, তোমরা কিন্তু বৈশিষ্ট্য পড়ছো, আমি অনেকবার বলছি। তো শৈবাল ছত্রাক এখন পারবা। আলো নির্ভরতা, শৈবাল নির্ভর করে, কারণ কি ও খাবার তৈরি করে, ও সালোক সংশ্লেষণ করে, ও খাবার তৈরি করে, তার মানে ওর আলো দরকার, ও আলো নির্ভর করে আলোর উপরে, ও করে না,
ওর আলোর নির্ভরতার ওর দরকার নেই, ওর আলো না থাকলে ছত্রাক কি নিজের খাবার নিজে তৈরি করে না, ও তো আরেকজনের খাবার খায়, তাই না? তাহলে ও তো লাগবে না। কোষ প্রাচীর, আসো, শৈবালের কোষ প্রাচীর কি ছিল? বলেছিলাম সেলুলোজ, সেলুলোজ, তাই না? সেলুলোজ। আর ছত্রাকেরটা কি ছিল মনে আছে? কাইটিন, এটাও আমরা পড়েছি। দেখো সবই পড়া, খালি তোমাকে এই পার্থক্যের বিষয়গুলো সুন্দর করে লিখে তারপরে তোমাকে শৈবাল ছত্রাকের পার্থক্যটা দেখাই দিতে হবে। সঞ্চিত খাদ্য, দেখো সঞ্চিত খাদ্যটা কি? সঞ্চিত খাদ্য হচ্ছে যে ওর এখানে আমরা পড়েছি কি তোমার শর্করা, শৈবাল শর্করা, শৈবাল সতে শর্করা ওর সঞ্চিত খাদ্য। ছত্রাকের সঞ্চিত খাদ্য কি? ওই যে আমরা পড়েছিলাম গ্লাইকোজেন, তাই না? গ্লাইকোজেন, তেল, এগুলা গ্লাইকোজেন। ওকে, এটাও কিন্তু আমরা পড়ছি কিন্তু শৈবাল ছত্রাকের বৈশিষ্ট্য আমি আগেই পড়ায় নিছি, কারণ ওই জিনিসগুলো থেকে মাঝে মাঝে সিকিউ আসে, মাঝে মাঝে আসছে বিগত আগে, মানে যখন 19 সাল 18 সাল টুকটাক আসছে, তো এই জন্য ওটা পড়াই দিছি। এবং ওইটা পড়াইলে হবে কি, তুমি এইটা ইজিলি পারবো। ওইটা হচ্ছে তোমার বেসিক। শৈবাল ছত্রাকের পার্থক্যটা তুমি এখানেই বুঝে যাচ্ছ যে কি কি পার্থক্য আছে। খাবার তৈরি করতে পারে, ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্ট নাই, এগুলা। জননাঙ্গ, এখন তুমি একটু জিনিস দেখো তো, জননাঙ্গটা কার কিরকম? হ্যাঁ, জননাঙ্গ আমরা যখন বলি জননাঙ্গের ব্যাপারটা কার কি থাকে? এককোষী, বহুকোষী, এই ব্যাপারগুলা তোমার থাকে, তাই না? একটা সরল, একটা জটিল। তো এখানে যেমন বলে এই যে শৈবালে সরল থেকে জটিল হয়, সরল হতে জটিল জননাঙ্গ, সরল হতে কি জটিল। আর এইখানে জটিল হতে সরল, জটিল থেকে সরল মানে নর্মাল হয়েছে। জননাঙ্গটা জটিল ছিল, ওটা আস্তে আস্তে সরল হয়েছে, কিন্তু শৈবালে আবার উল্টা, সরল থেকে জটিল হয়েছে। আচ্ছা, আবাসস্থল, শৈবাল তোমার হচ্ছে কোথায় থাকে? হ্যাঁ, শৈবাল কোথায় থাকে আর ছত্রাক কোথায় থাকে? শৈবাল আমাদের মোটামুটি সব জায়গায়, পানিতে, পানিতে, মাটিতে, এগুলাতে থাকে। পানিতে, মাটিতে, সব জায়গায় শৈবাল থাকে কিন্তু, তাই না? মাটিতেও থাকে, পানিতেও থাকে। আর এই যে ছত্রাক, ও হচ্ছে মাটিতে থাকে। মাটিতে মূলত ছত্রাকগুলো থাকে, মাটিতে, কাঠে, দেয়ালে, এই জায়গাগুলোতে কি থাকে? ছত্রাক থাকে। ওকে, সো এইগুলো হচ্ছে ওদের পার্থক্যের বিষয়। তুমি যদি এই জিনিসগুলো ব্যাখ্যা করো তাহলেই তোমার হয়ে যাবে। ওকে, তাহলে এই শৈবাল ছত্রাক, এটা হচ্ছে সিকিউতে 3 স্টার। যে দুইটা রোগ তোমাদেরকে পড়ালাম সেগুলো হচ্ছে কত? সেগুলো হচ্ছে তোমার আমি বলি 5 স্টার রোগগুলা। যে দুইটা ছবি আঁকালাম, মানে মেইন ছবি, ইয়োলোথ্রিক্স এবং মাশরুম, মানে অ্যাগারিকাসের এই দুইটা ছবি 5 স্টার। এরপরে হচ্ছে তোমার ইয়েটা, ওটাও কি বলি, ছত্রাকের গুরুত্ব, মাশরুমের গুরুত্ব, এটাও 5 স্টার। ঘ নাম্বারে প্রচুর আসে, মাশরুমের গুরুত্ব লিখো, ছত্রাকের গুরুত্ব লিখো, ওগুলো ভাইয়া যেভাবে লিখছি এইভাবে লিখবা, একদম কাজ, এগুলো সবই। আর ওইদিকে শৈবালের বৈশিষ্ট্য, ছত্রাকের বৈশিষ্ট্য, শৈবালের জনন, এগুলা 2 স্টার, 2 স্টার দিয়ে রাখো। আর ছত্রাক ইউলোথ্রিক্সের যে জনন পড়াইছে, এই যে অজন জনন, যৌন জনন, এটাও 3 স্টার দিয়ে রাখো, ঠিক আছে? সো এইগুলা হচ্ছে তো তোমার সব আমি বলে দিলাম, মুখেও বলে দিলাম, এখানেও পড়ানোর টাইমে আমি বলছি কোনটা কত বেশি ইম্পর্টেন্ট। এগুলো ওইভাবে পড়বা সবগুলো। এগুলো যদি পড়ো, আমার মনে করি এখান থেকে সিকিউ আসলে তুমি ইজিলি পারবা। এবং যেইভাবে পড়ানো হয়েছে এমসিকিউ আসলেও তুমি ম্যাক্সিমাম এমসিকিউগুলো পারবা। এইখানে সব এমসিকিউ পারবা অনেকটা, তবে 100% এমসিকিউ কভার করতে একটু আলাদাভাবে পড়া লাগে। তো কিছু এক্সট্রা জিনিস বইয়ের, তো ওইটার জন্য তোমরা দাগানো বইটা ফলো করতে পারো। হ্যাঁ, বাট এখানে অনেকটা এমসিকিউ কভার হয়ে গেছে, মানে তুমি চ্যাপ্টারের একটা মোটামুটি ভালো ধারণা পেয়ে গেছো এমসিকিউ এর জন্য। বাট আরেকটু নিজে মূল বইটা একটু পড়তে হবে। বাট সিকিউ ইটস ডান। সিকিউ ইনশাল্লাহ তুমি এই জায়গাগুলো থেকে ঘুরে ফিরে তুমি পাবা। ওকে, সো আজকে এতটুকুই। আমাদের ক্লাসটা আজকে 2 ঘন্টার মতো হয়ে গেল। আলহামদুলিল্লাহ, একটা বড় চ্যাপ্টার, এটা তোমাদের ফুল সিলেবাসে একটু ডিটেইলসে বুঝিয়ে দিয়েছি। তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না এই আশা ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।